প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস চিলে কোঠার সেপাই নিয়ে। এটি অনেক বড় একটি উপন্যাস এবং অনেকগুলো চরিত্র আছে। আমি পুরো উপন্যাসটাকে অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে পুরো উপন্যাসটিকে আপনারা খুব সহজভাবেই বুঝতে পারবেন। এই উপন্যাসটিকে ভালোভাবে বুঝতে হলে প্রথমে আমি এই উপন্যাসটির চরিত্রের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এই উপন্যাসটিতে দুটি ভাগ আছে, একটি হচ্ছে শহর কেন্দ্রিক, আরেকটি হচ্ছে গ্রাম কেন্দ্রিক। শহর কেন্দ্রিক চরিত্রের মধ্যে রয়েছে ওসমান। ওসমানের পুরো নাম হচ্ছে শেখ মোহাম্মদ ওসমান গনি। এই ওসমানই চিলেকোঠার সেপাই, তার ডাক নাম রঞ্জু। এরপর রয়েছে আবু তালেব। আবু তালেব হচ্ছে মকবুলের বড় ছেলে। রহমতুল্লাহ রয়েছে, যিনি মৌলিক গণতন্ত্রের সদস্য, পাকিস্তানি দালাল। হাড্ডি খিজির রয়েছে, যিনি আলাউদ্দিনের রিকশার গ্যারেজ দেখাশোনা করে। আগে রহমতুল্লাহর সেখানেই থাকত এবং রহমতুল্লাহর বস্তিতে সে এখন থাকে। আলাউদ্দিন রয়েছে, ইনি রহমতুল্লাহর ভাগ্নে এবং রহমতুল্লাহর যে মেয়ে আছে সেতারা তার প্রেমিক। রানু রয়েছে, ওসমানের প্রেমিকা। রঞ্জু রানুর ছোট ভাই। এই রানু, রঞ্জু এবং তালেব এরা কিন্তু তিন ভাই বোন। এদেরই বাবা হচ্ছে মকবুল সাহেব। এরা একই বিল্ডিংয়ে ভাড়া থাকে। বিল্ডিংয়ের মালিক হচ্ছে রহমতুল্লাহ। জুম্মন রয়েছে, খিজিরের স্ত্রীর প্রথম ঘরের ছেলে। কামরুদ্দিন রয়েছে, জুম্মনের বাবা। ফালু মিস্ত্রি রয়েছে, ইনি খিজিরের মানে হাড্ডি খিজিরের বাবা আর কি। এরপর রয়েছে আলতাফ, আওয়ামী লীগ নেতা। তারপর রয়েছে লতিফ সর্দার, সে হচ্ছে লম্পট চরিত্র। গ্রাম কেন্দ্রিক চরিত্রগুলোর মধ্যে আমরা প্রথমে পাই আনোয়ারকে। আনোয়ার হচ্ছে বামপন্থী রাজনীতিক ও কলেজের অধ্যাপক। তার পিতার নাম হচ্ছে আকবর। এরপর রয়েছে খয়বার গাজী, ইউনিয়ন বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান ২ নং ওয়ার্ডের মেম্বার। ৯টা খুন করেছে সে। আফসার গাজী রয়েছে, খয়বার গাজীর ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাতিজা। এরপর রয়েছে জালাল মাস্টার। জালাল মাস্টার খয়বার গাজীর আত্মীয় হয়, আবার হচ্ছে আনোয়ারেরও আত্মীয় হয়। এই খয়বার গাজী, আফসার গাজী, জালাল মাস্টার এরা হচ্ছে এই একই আত্মীয় স্বজন আর কি। এরপর রয়েছে চেংটু। চেংটু হচ্ছে নাদু পরামানিকের ছেলে, সে শ্রেণী সচেতন বিদ্রোহী। এরপর রয়েছে আলী বক্স, গ্রামের নেতা। শঙ্করপুর ভেঙে সিন্ধুরিয়া যে চর উঠেছে সেই চরের বাসিন্দা সে মাদারগঞ্জ কলেজে পড়ে। এরপর রয়েছে হোসেন আলী ফকির, খয়বার গাজীর প্রধান সহকারী ও অংশীদার এবং ডাকাত মারা চরের তদারকি করে সে। এ হচ্ছে আমাদের চরিত্র। অনেক চরিত্র রয়েছে এই উপন্যাসটির মধ্যে। উপন্যাসটিও বেশ বড়, ৫৩টি অনুচ্ছেদ রয়েছে উপন্যাসে। আমি এই ৫৩টি অনুচ্ছেদকে ১১টি ভাগে ভাগ করে পুরো উপন্যাসটিকে অত্যন্ত সহজে এবং সংক্ষিপ্তভাবে বর্ণনা করব। প্রথম ভাগ, মূল বইয়ের ১ নং থেকে ৫ নং পরিচ্ছেদ। সময়টা শীতকাল, রমজান মাস। ওসমান চিলেকোঠার বাসিন্দা। চিলেকোঠার এই ঘরে সে প্রায় ২.৫ বছর ধরে বসবাস করছে। বাড়িটা হোপলেস। ছাদের ওপর একটি মাত্র ঘর, রান্নাঘর নেই, বাথরুম নেই। পায়খানা বা গোসল করতে হলে তাকে নিচতলায় যেতে হয়। ইপিআইডিসিতে কাজ পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ওসমান এই ঘরের সন্ধান পায়। বাড়ির মালিক রহমতুল্লাহ। এই এলাকায় তার বেশ ভালোই দাপট, সে পাকিস্তানপন্থী। ওসমান ঘুমিয়েছিল। ঘুমিয়ে ঘুমিয়ে তার বাবাকে নিয়ে স্বপ্ন দেখছিল। তার বাবা কলকাতায় থাকে।
ঘুম ভেঙে গেলে সে উঠে বসে। সকাল হয়ে এসেছে। কিছুক্ষণ পর সে দরজায় করাঘাত শুনতে পায়। দরজা খুলে দিলে দেখতে পায় 14-15 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি ওসমানকে বলে যে তারা দোতলায় থাকে। তার বড় ভাই আবু তালেব গতকাল গুলি খেয়ে মারা গেছে। এখন বাড়িওয়ালা এই বাড়ির সকলকে দোতলায় তাদের ঘরে যেতে বলেছে। ছেলেটির নাম রঞ্জু। ওসমানের ডাক নামও রঞ্জু। এই ছেলেটির একটি বোন আছে, নাম রানু। তার বাবার নাম মকবুল। ছেলেটি চলে আসলে ওসমান ব্রাশ করে নিচে নেমে আসে। বাড়িওয়ালা রহমতুল্লাহর সাথে তার দেখা হয়। বাড়িওয়ালা তাকে সেই মৃতের ঘরে নিয়ে যায়। ওসমান সেখানে আসলে কিছুক্ষণ পর সেখানে আলাউদ্দিন চলে আসে। আলাউদ্দিন বাড়িওয়ালার ভাগ্নে, বয়স প্রায় 30। সে আওয়ামী লীগ করে। আলাউদ্দিনের পেছন পেছন ঘরে আসে হাড্ডি খিজির। সে রহমতুল্লাহর রিকশার গ্যারেজে কাজ করে। তবে সে পূর্বে রহমতুল্লাহর গ্যারেজে কাজ করত। এই লোকটি খুব লম্বা। তার হাতে সবসময় স্ক্রুড্রাইভার এবং প্লায়ার থাকে, কিন্তু সে এখন একটি আগরবাতি ও একটি ঠোঙা নিয়ে প্রবেশ করেছে। মৃতদেহের গোসল করানো শেষ, এখন অন্যান্য কাজ করা হবে। মৃতদেহ দেখে ওসমানের মনে হচ্ছে তালেবকে সে এর আগেও বেশ কয়েকবার দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা ঠিক মনে করতে পারছে না। হরতালের দিন মিছিলে গিয়ে পুলিশের গুলিতে তালেব নিহত হয়েছে। এর আগে নিশ্চয় কোথাও না কোথাও ওসমান দেখেছে তালেবকে। পুলিশ এখনও তাদেরকে ছাড়ছে না। এজন্য ওসমান মনে মনে কেমন ক্ষেপে আছে পুলিশের উপর। এখনও ওসমানের সকালের নাস্তা করা হয়নি। হাড্ডি খিজির, রহমতুল্লাহ, আলাউদ্দিন, পুলিশ অফিসার আরও বেশ কয়েকজন এই লাশ নিয়ে, রাজনীতি নিয়ে, সরকার নিয়ে, পুলিশ নিয়ে কথা বলছে। হঠাৎ করে সেখানে 18-19 বছরের দুজন ছেলে আসে। তারা লাশটাকে বাইতুল মোকাররমে নিয়ে যেতে চায়, কিন্তু পুলিশ অফিসার এবং রহমতুল্লাহ তাতে সম্মত হয় না। তারা লাশটাকে সোজা আজিমপুর নিয়ে যেতে চায়, সেখানে জানাজা শেষে কবর দেয়া হবে। কিন্তু ছাত্ররা চায় পুলিশের জিম্মায় লাশটাকে না দিয়ে তারা লাশটাকে বাইতুল মোকাররমে নিয়ে যাবে, সেখানে জানাজা হবে, জানাজার শেষে মিছিল হবে। রহমতুল্লাহ অনেক বুঝিয়ে ছেলে দুটিকে বিদায় করে দিয়ে পুলিশের সহযোগিতায় লাশটাকে দ্রুত পুলিশের গাড়িতে তুলে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে 17-18 জন ছেলের একটি দল চলে আসে। তারা শহীদের রক্ত বৃথা যেতে দিব না, আইয়ুব শাহী জুলুম শাহী, ধ্বংস হোক বলে স্লোগান দিতে থাকে। পুলিশের গাড়িটি মিছিল দেখে আরও দ্রুত লোহার পুলের দিকে চলে যায়। ওসমান ঘর থেকে নেমে অফিসে যাবে। সিঁড়িতে রঞ্জুর সাথে দেখা। সাথে ছিল রঞ্জুর বোন রানু। সপ্তাহ দেড়েক পূর্বে ওসমান রানুকে ভালো করে দেখেছে। তালেবের মৃত্যুর পর তার বাড়িতে দোয়ার আয়োজন করা হয়েছিল। সেখানে ওসমানও গিয়েছিল। তখন দেখেছে সে। আজও স্ট্রাইক, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, দোকানপাটও সব বন্ধ। রঞ্জু ও তার বোন বানিয়ানগর যাচ্ছে রানুর এক বন্ধুর গায়ে হলুদে। ওসমান ধীরে ধীরে হেঁটে হেঁটে অফিসের দিকে যেতে লাগলো। বিভিন্ন রাস্তায় ছোট ছোট মিছিল দেখতে পেল সে। তারা স্লোগান দিচ্ছে, আইয়ুব শাহী, মোমেন শাহী, ধ্বংস হোক, আইয়ুব মোমেন ভাই ভাই, এক দড়িতে ফাঁসি চাই, ইত্যাদি বলে। ধীরে ধীরে হেঁটে ভিক্টোরিয়া পার্ক হয়ে ওসমান চলে এলো অফিসে। অফিসে চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী আসেনি, যার কারণে আজ চা নাস্তা প্রায় বন্ধ। অফিসে অন্যান্য কর্মচারীদের মধ্যে দেশের এই অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হতে লাগলো। অফিসে আনোয়ারের কথা মনে পড়ল ওসমানের। আনোয়ার ওসমানের বন্ধু। সে বামপন্থী রাজনীতির সাথে সম্পৃক্ত। আনোয়ারের পলিটিক্যাল অ্যানালাইসিস খুব ভালো। রাজনীতির সাথে জড়িত থেকেও আনোয়ার মাথা ঠান্ডা রেখে কথা বলতে পারে বলে ওসমানের বেশ ভালো লাগে। ওসমান আনোয়ারের কথা ভাবতে ভাবতেই অফিসের সময় প্রায় শেষ হয়ে এলো। এখন আর কেউ অফিস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে না। বিভিন্ন ছুতো দিয়ে সময় শেষ হওয়ার আগেই বেরিয়ে পড়ে সবাই। ওসমান সেদিন আনোয়ারের সাথে দেখা করার জন্য তাদের বাড়ি গিয়েছিল, কিন্তু আনোয়ার সেদিন বাড়ি ছিল না।
আনোয়ারের বড় ভাই এই কারণে বেশ রেগে আছে আনোয়ারের ওপর। তার ভাইয়াও একসময় রাজনীতির সাথে যুক্ত ছিল, ভাষা আন্দোলনে জেল খাটা মানুষ সে। ব্যবসা বাণিজ্যে আজকাল বেশি ব্যস্ত থাকতে হয় বলে রাজনীতিতে সময় দিতে পারছে না। এখন আনোয়ার ঠিক কোথায় সেটা তারা বলতে পারে না, তাই ওসমান চলে আসে। আনোয়ারের সাথে ওসমানের দেখা হয় আরও কয়েকদিন পর। আমজাদিয়া হোটেলে বসে আনোয়ার, ওসমান, শওকত, আলতাফ, ইফতিখার বসে দেশের এই অবস্থা নিয়ে নানা রকম কথা বলছে। কিছুক্ষণ পর সেখানে আইয়ুব বিরোধী মিছিল চলে আসে। মিছিল দেখে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওসমান দেখতে পায় মিছিলের কয়েকজন পিচ্চি একটি হোটেলে ঢুকে আইয়ুব খানের ছবি ভেঙে ফেলে, লাথি মারতে থাকে ছবিটার ওপর। তার কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে মিছিলে বাধা দেয়, গুলি চালায়, টিয়ার গ্যাস ছোড়ে। ওসমান কোন দিকে যাবে বুঝতে না পারলে আনোয়ার তাকে নিয়ে নিরাপদ রাস্তা দিয়ে বেরিয়ে আসে। ওসমান এবং আনোয়ার একটা হোটেলে বসে দেশের এমন পরিস্থিতি নিয়ে কথা বলছে। ওসমানের কেমন অস্বস্তি লাগছে, পেটে গ্যাসের সমস্যা হচ্ছে, বমি হবে মনে হচ্ছে। যেহেতু আনোয়ার কদিন আগে গ্রাম থেকে ঘুরে এসেছে, তাই ওসমান তার কাছে গ্রামের অবস্থা সম্পর্কে জানতে চাইছে। আনোয়ার বলে যে গ্রামেও প্রায় একই অবস্থা, মানুষ সংঘবদ্ধ হচ্ছে। এই বলে আনোয়ার তার নিজের গ্রামের কথা বলে। আনোয়ারের গ্রুপ আনোয়ারকে তার নিজের গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলতে বলেছে। আনোয়ার যাবে কদিনের মধ্যেই, ওসমানকেও তার সাথে যেতে বলে। ওসমান একসময় রাজি হয়। অফিস থেকে কদিনের ছুটি নিয়ে সে আনোয়ারের সাথে গ্রাম দেখতে যাবে। কিছুক্ষণ পর সেখানে হাড্ডি খিজির এবং পারভেজ আসে। টিয়ার গ্যাসের কারণে তাদের চোখ জ্বলছে। খিজির বলে আজও প্রায় 10-11 জনের মতো মানুষ মরেছে পুলিশের গুলি খেয়ে। এরকম কথা চলতে থাকে সকলের মধ্যে। ওসমানের আরও খারাপ লাগতে থাকে। সে একসময় বমি করে দেয়। কিছুটা সুস্থ হলে ওসমান তার নিজের ঘরে চলে যেতে চায়, কিন্তু আনোয়ার ওসমানকে তার নিজের বাসায় নিয়ে আসে। কিছুক্ষণ বিশ্রামের পর আনোয়ার ওসমানকে একটি চিঠি পড়তে দেয়। চিঠিটি আনোয়ারের গ্রাম থেকে তার দুঃসম্পর্কের এক ফুপা লিখেছে আনোয়ারকে। এই চিঠিটা পড়লে গ্রামের অবস্থা সম্পর্কে ওসমান জানতে পারবে। ওসমান চিঠিটা পড়া শুরু করে। চিঠিটা পড়ে ওসমান গ্রামের গরু চোর বেড়ে যাওয়ার খবর, বর্তমান 2 নম্বর ওয়ার্ডের মেম্বার খয়বার গাজী এবং তার ভ্রাতুষ্পুত্র আফসার গাজী কর্তৃক গরিব মানুষকে বিভিন্নভাবে নিষ্পেষণের খবর, নাদু পরামানিকের ছেলে চেংটু পরামানিক কর্তৃক আফসার গাজীর পেছনে কুকুর লেলিয়ে দেওয়ার খবর সহ আরও অনেক খবর জানতে পারে। দ্বিতীয় ভাগ, মূল বইয়ের 6 নং থেকে 10 নং পরিচ্ছেদ। আজ ঈদের দিন। সকালবেলা ওসমান রঞ্জুদের বাসা থেকে পেট ভরে সেমাই খেয়েছে। সেখান থেকে বের হতেই খিজিরের সাথে দেখা। খিজির মহাজনের অর্থাৎ রহমতুল্লাহর বাড়ি থেকে ঈদের খাবার নিয়ে এসেছে। খিজিরকে সাথে নিয়ে ওসমান তার ঘরে আসলো। অনেক খাবার পাঠিয়েছে রহমতুল্লাহ। খিজির বসে আছে, ওসমান ধীরে ধীরে খাচ্ছে। খিজির বসে বসে আজকের সকালের কথা ভাবতে থাকে। ঈদের দিন সকালে তার অনেক কাজ। মহাজন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পেছনে তার রিকশার গ্যারেজে গিয়ে রিকশাগুলোকে একবার দেখে আসে। আজ ঈদের দিন, আজও যেতে চেয়েছিল সে, কিন্তু তার ভাগ্নে আলাউদ্দিন আজ তাকে গ্যারেজে যেতে দেয় না। মামা ভাগ্নের গ্যারেজ দুটি পাশাপাশি। আলাউদ্দিন মামাকে নিয়ে ঈদের নামাজ পড়তে চলে গেল। গ্যারেজের ভাঁড় দিয়ে গেল খিজিরের কাছে। খিজির গ্যারেজে গিয়ে সকলকে রিকশা বুঝিয়ে দিয়ে পাওনা টাকা বুঝে নিয়ে চলে আসলো। মায়ের স্মৃতি মনে পড়ায় সে অনেকক্ষণ গ্যারেজে বসেছিল। তার মায়ের চরিত্র অবশ্য ভালো ছিল না। তার উপর দেহের রং কালো হলেও যৌবন ছিল একেবারে ভরা নদীর মতো। এতে অবশ্য তাদের বেশ ভালোই হয়েছে, নয়তো এখন খিজিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এসব কথা মনে পড়ায় ঈদের নামাজ পড়তে পারেনি সে। অনেক দেরি হয়ে গিয়েছিল। এজন্য অবশ্য মহাজনের থেকে সে 2 কথা শুনেছেও।
এরপর তার দায়িত্ব পড়েছে মহাজনের পক্ষ থেকে তার সকল ভাড়াটিয়াদের ঘরে ঘরে ঈদের শুভেচ্ছা স্বরূপ খাবার পৌঁছে দেওয়া। সেই খাবার দিতেই খিজির ওসমানের ঘরে এসেছে। ওসমান খেয়ে যাচ্ছে। খিজির তার ছেলেবেলাকার কথা ভাবছে। সেই ছেলেবেলা থেকেই সে এখানে, রহমতুল্লাহর কাছেই সে মানুষ। খিজির যখন ছোট ছিল তখন তাকে নিয়ে তার মা তার সৎ বাবাকে ছেড়ে এই রহমতুল্লাহর বাড়িতে চলে আসে। এখানে সে ঝিঁয়ের কাজ করে। প্রথম প্রথম সিঁড়ির নিচেই ঘুমাতো তারা মা ছেলে। পরবর্তীতে খিজির চলে যায় রহমতুল্লাহর গ্যারেজে। সিঁড়ির নিচে তার মা একা একা ঘুমাতো। চরিত্র ভালো ছিল না তার মায়ের। সিঁড়ির নিচে রহমতুল্লাহর সাথেই একাধিকবার মিলিত হয়েছে। বাচ্চাও চলে এসেছিল পেটে। সেটা খালাস করাতে গিয়েই অতিরিক্ত রক্তপাতে তার মা মারা যায়। তার কিছুদিন পর অবশ্য রহমতুল্লাহর প্রথম স্ত্রীও মারা যায়। তার আগেই অবশ্য রহমতুল্লাহ আরেকটা বিয়ে করেছিল। নিজের মায়ের কথা ভাবতে ভাবতে তার নিজের স্ত্রী অর্থাৎ জুম্মনের মায়ের কথা মনে পড়ে। একটু পরেই বোধহয় জুম্মনের মা রহমতুল্লাহর বাড়িতে কাজ করতে আসবে। জুম্মন হচ্ছে খিজিরের স্ত্রীর ছেলে। খিজির তার স্ত্রীর দ্বিতীয় স্বামী। ওসমানের খাওয়া শেষ হলে খিজির নিচে চলে আসে। তখন দ্বিতীয় তলা থেকে রঞ্জু, তার বোন রানু এবং রানুর বান্ধবী ফরিদা ও তার স্বামী ওসমানের ঘরে আসে। রানুর বান্ধবী তার স্বামীকে নিয়ে রানুদের বাড়িতে বেড়াতে এসেছে। ছাদে গিয়ে এখন ছবি তুলবে ওরা। এজন্যই ওসমানের ঘরে আসা। ওসমানের ঘরের ভেতর দিয়েই ছাদে আসতে হয়। ওসমান ওদেরকে ছাদ ছেড়ে দিয়ে নিচে চলে আসে। স্ত্রীর সাথে আহ্লাদ করতে খিজির তার ঘরে চলে আসে। বস্তিতে ঢুকেই বজলুর স্ত্রীর সাথে ঝগড়া হয়। স্বামীকে সাপোর্ট দিতে ঘর থেকে বেরিয়ে আসে খিজিরের স্ত্রী। ঘরে গিয়ে স্ত্রীকে সোহাগ করে জড়িয়ে ধরতে চায় খিজির, কিন্তু তার স্ত্রী এর সময় নেই। আজ অনেক মেহমান এসেছে মহাজনের বাড়িতে। সেখানে অনেক কাজ পড়ে আছে। তার ছেলে জুম্মনের কথা তার মনে পড়ে। বছরের এই একটি দিনে ছেলেকে একটু দেখতে চায় সে। গতরাতে অবশ্য মহাজন জুম্মনের মায়ের কাজ শেষ হলে তার সাথে একটু ঘনিষ্ঠ হতে এসেছিল। শরীরের বেশ সুনাম করে গেছে সে। বড় বড় স্তনে হাত রেখে ঘাড়ের কাছে মুখ এনে চুমু খেতে খেতে ফিস ফিস করে জুম্মনকে একটা গতি করে দিবে বলে কথা দিয়েছে মহাজন। জুম্মনের মা অবশ্য আশ্বস্ত হয়েছে তার কথায়। আজ জুম্মনকে খুব দেখতে ইচ্ছে করছে তার। সেই নিমতলির বস্তিতে জুম্মন তার বাবা কামরুদ্দিনের সাথে থাকে। জুম্মনের মা খিজিরকে বলে জুম্মনকে একবার নিয়ে আসতে। জুম্মনের মা মহাজনের বাড়িতে চলে গেলে খিজির ভাবতে থাকে সে জুম্মনের মাকে মহাজনের বাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। কিন্তু ছাড়িয়ে এনে কি করাবে সে? সে কি তার স্ত্রীকে রাজরানীর মতো রাখতে পারবে? মহাজনের বাড়িতে কাজ করার সুবাদেই খিজির তাকে বিয়ে করতে পেরেছে। কিছুক্ষণ পর খিজির আলাউদ্দিনের গ্যারেজ থেকে একটা বেবি ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে। আলাউদ্দিনের কাজ করে দিয়ে সে চলে জুম্মনের খোঁজে, কিন্তু না, বস্তিতে তাকে পাওয়া যায় না। কামরুদ্দিন বা জুম্মন কাউকেই যেন এই বস্তির কেউ চিনতে পারছে না। বস্তি থেকে বেরিয়ে বেবি ট্যাক্সিতে উঠতেই একটা তরুণ দম্পতি দেখতে পেল খিজির। তারা ইন্দিরা রোডে যাবে। প্রথমে রাজি না হলেও খিজির পরে তাদেরকে উঠিয়ে নিল। আর্ট কলেজ পার হতেই একটা জিপ এসে তার ট্যাক্সি দাঁড় করালো। জিপ থেকে নেমে এলো তিনজন যুবক। তারা এসে হাতে পিস্তল নিয়ে খিজিরকে এবং সেই দম্পতিকে ভয় দেখাতে লাগলো। ভয় দেখিয়ে দম্পতির ছেলেটিকে রেখে মেয়েটিকে পাঁজা কোলে করে 1 ঘন্টার জন্য নিয়ে গেল পার্কের ভিতরে। ছেলেটা সেখানে বসে বসে কাঁদতে লাগলো। তারপর ভাড়া নিয়ে খিজির চলে আসলো। খিজির এসে জুম্মনের বাবাকে দেখতে পেল। মহাজনের খবর পেয়ে জুম্মনের বাবা কামরুদ্দিন তাকে নিয়ে এসেছে। সে নিজে নিয়ে আসতে পারল না বলে খিজিরের মনটা কিছুটা খারাপ হয়ে পড়ল। আলাউদ্দিন খিজিরকে দেখতে পেয়ে ওসমানের কাছে পাঠালো। কাল এখানে জনসভা হবে, ওসমানকে জনসভায় বক্তব্য দিতে হবে। খিজির আলাউদ্দিনের খবর দেওয়ার জন্য ওসমানের ঘরে গেল। আজ আর খিজির তার স্ত্রীর সাথে শুতে পারবে না। তার জায়গা দখল করেছে জুম্মন। এজন্য
খিজির ওসমানের ঘরেই শুয়ে রইল। রানুর অঙ্কের মাথা ভালো নয়, তাই রানুকে অঙ্ক পড়ানোর জন্য রানুর বাবা মকবুল হোসেন ওসমানকে বলেছে। ওসমান কয়েকদিন ধরে রানুকে অঙ্ক পড়াচ্ছে। দুপুর ৩টার দিকে রানু ওসমানের ঘরে পড়তে আসে। সাথে রানুর ছোট ভাই রঞ্জুও আসে পড়তে। ওসমান বসে আছে রানুর অপেক্ষায়। রানুর আসার সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু রানু আসছে না। কিছুক্ষণ পর আনোয়ার আসে ওসমানের ঘরে। দুজনে মিলে দেশের এমন অবস্থা নিয়ে আলোচনা করছিল। কিছুক্ষণ পর আলতাফ আসে। আলতাফ শেখ মুজিবুর রহমানের পক্ষের লোক, আনোয়ার বামপন্থী। তিনজনের মধ্যে দেশ নিয়ে ৬ দফা নিয়ে ১১ দফা নিয়ে নানা রকম আলোচনা চলতে থাকে। আজ মহাজনের বাড়ির সামনে একটা জনসভা হচ্ছে। জনসভায় শহীদ আবু তালেবের ভাই রঞ্জুর যাওয়ার কথা। সেখানে গিয়ে রঞ্জু তার শহীদ ভাই সম্পর্কে কয়েকটা কথা বলবে। এতে জনগণ পাকিস্তান সরকারের বিরুদ্ধে আরও রুখে দাঁড়াতে পারবে। কিন্তু রঞ্জুকে ঘরে পাওয়া যাচ্ছে না। তাকে নাকি তার বাবা নরসিংদী পাঠিয়ে দিয়েছে। অবশ্য গত রাতে মকবুল হোসেন আলতাফকে কথা দিয়েছিল যে রঞ্জুকে জনসভায় পাঠাবে বক্তব্য দেওয়ার জন্য। এজন্য আলতাফ রেগে আছে মকবুল হোসেনের ওপর। জনগণ এখন রঞ্জুর জন্য অপেক্ষা করছে। রঞ্জুকে না পেলে জনগণকে কিভাবে বুঝ দিবে তারা? কিছুক্ষণ পর ওসমান খবর দেয় যে বাইরে একটা ঝামেলা হচ্ছে। মহাজন রহমতুল্লাহ মকবুল হোসেনকে শাসাচ্ছে সে যেন জনসভায় না যায়, না বক্তব্য দেয়। এতে জনগণ আরও ক্ষেপে গেছে। ঝামেলার কথা শুনে ওরা সকলেই নিচে চলে যায়। জনসভার জনগণ শহীদের রক্ত বৃথা যেতে দিব না, আবু তালেবের রক্ত বৃথা যেতে দিব না বলে স্লোগান দিতে থাকে। মাঝখান থেকে খিজির মহাজনের বিরুদ্ধে স্লোগান দেয়, আইয়ুবের দালাল মহাজন, ধ্বংস হোক ধ্বংস হোক, মহাজনের জুলুম চলবে না চলবে না। এমন অবস্থা চলতে থাকে সেখানে। তৃতীয় ভাগ, মূল বইয়ের ১১ নং থেকে ১৫ নং পরিচ্ছেদ। ভিক্টোরিয়া পার্কে বক্তৃতা হচ্ছে। আলাউদ্দিন শহীদ তালেবের বাবা মকবুল হোসেনকে নিয়ে মঞ্চে উঠেছে। পেছন পেছন খিজিরও উঠেছে। মকবুল হোসেনের সামনে মাইক এগিয়ে দেওয়া হয়েছে তার ছেলের মৃত্যুতে কিছু বলার জন্য, কিন্তু বেশি কিছু বলতে পারল না সে। ছেলের শোকে ফুঁফিয়ে কাঁদতে লাগলো। আলাউদ্দিন তাকে বুকে জড়িয়ে ধরল। নিচে দাঁড়িয়ে যারা বক্তৃতা শুনছিল তারা সকলেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়ল। মিটিং শেষ হলে রিকশা আর পাওয়া যায় না। ওসমান ও আনোয়ার দেশের পরিস্থিতি নিয়ে কোনো কারণ ছাড়াই ঢাকা শহরে এই সময় বাড়িওয়ালারা ভাড়া বাড়াচ্ছে এই নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা করতে করতে হেঁটেই বাড়ির দিকে যেতে থাকে। তারপর তারা হাঁটতে হাঁটতে আমজাদিয়া হোটেলে চলে আসে। এখানে এসে তারা শওকত খালেদের সাথে আড্ডায় মেতে ওঠে। বিকেলবেলা ওসমান ঘুমিয়ে আছে। রাত থেকে তার শরীরটা কেমন খারাপ লাগছে। গ্যাসের সমস্যা হচ্ছে। পেটের একটা জায়গায় চিনচিনে ব্যথা হচ্ছে। সকালবেলা বমিও করেছে সে। তারপর দুপুরে খেয়ে এসে আবার ঘুমিয়েছে, কিন্তু ঘুম হচ্ছে না। রানু ও রঞ্জু এসেছে পড়তে। ওসমান বিছানা থেকে উঠে তাদেরকে পড়াচ্ছে। কিছুক্ষণ পর রঞ্জু নিচে চলে গেলে ওসমান রানুকে একাই পড়াতে লাগলো। রানু বেশ মনোযোগের সাথেই পড়তে লাগলো। রানুর নাকের ওপর জমে থাকা ঘামের কণাগুলো ওসমানকে বেশ আকৃষ্ট করছে। হয়তো রানুকে সে বেশ পছন্দ করেছে। হয়তো রানুর নাকের ওপর জমে থাকা ঘামের কণাগুলো একটা চুমুক দিয়ে শুষে নিতে ইচ্ছে হচ্ছে তার। হয়তো রানুকে সে খুবই কাছে পেতে চাচ্ছে। এরই মাঝে ওসমান ঝিমাতে লাগলো। প্রায় ঘুমিয়েই গেল সে। ঘুমিয়ে ঘুমিয়ে তার বাবা ইব্রাহিম শেখের সাথে কাটানো ছেলেবেলাকার স্মৃতি স্বপ্নের মাধ্যমে দেখতে লাগলো। ওসমানের এমন অবস্থা দেখে তার শরীর খারাপ মনে করে রানু পড়া শেষ করে চলে গেল। ওসমান রানুকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে ছাদে চলে আসলো। তারপর হর করে বমি করতে লাগলো। আজকে মিছিলে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছে। খিজির তার পাশেই ছিল।
মিছিল শেষ করে খিজির সেসব কথা ভাবতে ভাবতে বাড়িতে চলে আসে। খেয়ে দিয়ে শুয়ে পড়ে। জুম্মনের মায়ের থেকে সে শুনতে পায় যে মহাজন খিজিরের ওপর অনেক রেগে আছে। সেদিন ভিক্টোরিয়া পার্কে মহাজনের বিরুদ্ধে খিজির স্লোগান দিয়েছিল, মানুষকে উস্কে দিচ্ছিল, এজন্য মহাজন খিজিরের ওপর রেগে আছে। এখন সে খিজিরকে এই বস্তি থেকে বের করে দিয়ে কামরুদ্দিনের সাথে পুনরায় জুম্মনের মাকে বিয়ে দিতে চায়। খিজিরের পাশের ঘরের বজলুকেও বলে রেখেছে সুযোগ মতো খিজিরকে শায়েস্তা করতে। খিজির শুয়ে শুয়ে এসব ভাবতে থাকে। কিছুক্ষণ পর সে বাইরে বেরিয়ে আসে। বাইরের জ্যোৎস্না তাকে মুগ্ধ করে না। সে পুনরায় ঘরে চলে আসে। আগামীকাল সকালে তাকে মিছিল নিয়ে বের হতে হবে। মহাজনের ভাগ্নে আলাউদ্দিন তাকে বলে দিয়েছে, এজন্য এখন তার আগে আগে ঘুমিয়ে পড়া উচিত। উপন্যাসের এই পর্যায়ে গ্রামের দৃশ্য দেখানো হয়েছে। আনোয়ার গ্রামে গিয়েছে। সেদিন চেংটু খয়বার গাজীর ভাতিজা আফসার গাজীর পেছনে কুকুর লেলিয়ে দিয়েছিল। এজন্য খয়বার গাজী চেংটুর নামে মামলা করেছে। মামলা লড়ার অবস্থা চেংটুদের নেই। অবশ্য দিনকাল এখন খুব একটা ভালো নয়। আজ থেকে কয়েক বছর আগে এই ঘটনা ঘটলে খয়বার গাজী বন্দুক দিয়ে গুলি করে কবেই চেংটুকে ধান খেতে ফেলে রাখত। কিন্তু এখন সেটা করা সম্ভব হচ্ছে না। এজন্যই মামলা করা। চেংটুর বাবা নাদু পরামানিকের অনুরোধে আনোয়ার এসেছে খয়বার গাজীর কাছে চেংটুর সেই মামলা তুলে নিতে অনুরোধ করতে। সাথে জালাল মাস্টারও এসেছে। আনোয়ারের বাবা আকবর এবং খয়বার গাজী ছেলেবেলায় কেমন বন্ধু ছিল। তাছাড়া এই গ্রামে আনোয়ারদের বেশ নামডাক। আনোয়ারের দাদা অর্থাৎ মিয়া সাহেব ছিল এই গ্রামের মাথা। আনোয়ারের বড় চাচা এখনও এই গ্রামেই থাকে। সম্মান এখনও প্রায় আগের মতোই রয়েছে তাদের। সকালবেলা এসেছিল তারা। খয়বার গাজী একটা শর্ত দিল তাদেরকে, যদি চেংটু নিজে এসে তার ভাতিজার কাছে ক্ষমা চায় তাহলে সে মামলা তুলে নেবে। এছাড়াও আনোয়ারের পরিবার নিয়ে আরও অনেক স্মৃতিচারণ হতে লাগলো তাদের মধ্যে। নাস্তা করে আনোয়ার ও জালাল মাস্টার চলে আসতে লাগলো। জালাল মাস্টার বলল আনোয়ারকে, এসে কোনো লাভ হলো না, কারণ চেংটু খয়বার গাজীর কাছে সে ক্ষমাও চাইবে না, আর খয়বার গাজী মামলাও তুলে নেবে না। আনোয়ার বাড়িতে এলে দেখে নাদু পরামানিক এখনও বসে আছে। খয়বার গাজী কি বলেছে এটাই জানতে চায় সে জালাল মাস্টারের কাছে। বিকেলবেলা আনোয়ার চেংটুকে দেখতে পায়। আনোয়ার বাড়িতেই ছিল। নাদু তার ছেলে চেংটুকে নিয়ে এসেছে। জালাল মাস্টারদের মতে চেংটু ছেলেটা বেশ বেয়াদব। খয়বার গাজী সম্পর্কে সে যেমন কথা বলে সেটা শুনলে এই এলাকার প্রায় সকলেরই গা কেঁপে ওঠে। নাদু কি করবে ছেলেকে নিয়ে? জালাল মাস্টার আনোয়ারকে দেখিয়ে চেংটুকে বলে যে সে ঢাকা শহরে থাকে, সেখানকার সকল আন্দোলনের সাথে সে যুক্ত, অথচ কেমন চুপচাপ স্বভাবের। আর চেংটু শুধু লাফায়। চেংটু আনোয়ারকে একবার দেখে, কোনো কথা হয় না তাদের মধ্যে। চেংটুকে জালাল মাস্টার এবং নাদু পরামানিক বোঝাতে থাকে। চেংটু প্রতিবাদ করে, খয়বার গাজী যে কত খারাপ একজন মানুষ, এই গ্রামের সকল মানুষের দুশ্মন সে, সেই কথা বলে। যমুনার ওপারে ডাকাত মারা চরে সে এই গ্রামের সকল গরু আটকে রেখেছে, সেগুলোকে মাদারগঞ্জের হাটে বিক্রি করে দেওয়া হচ্ছে। এসব কথা বলতে থাকে চেংটু। আনোয়ার চেংটুকে দেখে। সন্ধ্যার আবছা আলোর কারণে স্পষ্ট দেখা যায় না তাকে। চতুর্থ ভাগ, মূল বইয়ের 16 নং থেকে 20 নং পরিচ্ছেদ। আনোয়ার জালাল মাস্টারের বাড়িতে এসেছে রাতে খেতে। জালাল মাস্টারের স্ত্রী জালাল মাস্টারের ওপর কিছুটা রেগে আছে, কারণ জালাল মাস্টার চেংটুকে থাকতে দিয়েছে তার বাড়িতে। খয়বার গাজীর দুশ্মনকে কেন জালাল মাস্টার থাকতে দিবে? কেন জালাল মাস্টার চেংটুর হয়ে কথা বলবে? এই নিয়েই মূলত রাগ জালাল মাস্টারের স্ত্রীর। খাওয়া শেষ হয়ে গেলেও তাদের আলোচনা থামে না। রাত প্রায় 10টা বেজে গেছে। হয়তো আনোয়ারের বড় চাচা আনোয়ারের জন্য চিন্তা করছে। এমনটা ভেবে আনোয়ারকে জালাল মাস্টারের বাড়ি থেকে চলে আসতে হয়।
তাকে এগিয়ে দিতে চেংটু আসে। জালাল মাস্টারের বাড়ি থেকে আনোয়ারের বড় চাচার বাড়ি যেতে মাঝে ছোট একটি গ্রাম পার হতে হয়। চেংটু এবং আনোয়ার বাড়ির দিকে আসছে। আনোয়ার ঢাকা থাকে, সেখানে সে আন্দোলন করে, রাজনীতি করে। চেংটু একটু আধটু কথা বলতে থাকে, বিভিন্ন বিষয় জানতে চায় আনোয়ারের কাছে। যেতে যেতে তারা বৈরাগীর ভিটার কাছে চলে আসে। এখানে বট গাছে একটা জিন থাকে বলে বিশ্বাস এই গ্রামবাসীর। কথায় কথায় চেংটু আনোয়ারকে আলী বক্সের কথা বলে। আলী বক্স চেংটুদের নেতা। সে সিন্ধুরিয়া চরে থাকে, মাদারগঞ্জ কলেজে পড়ে। তারই নেতৃত্বে গ্রামের বিভিন্ন জায়গায় বিচার বসছে, আদালত বসছে। আদালতে এলাকার খারাপ লোকদের বিচার হচ্ছে। এলাকার গরিব সাধারণ মানুষেরা বিচার করে মানি লোক যারা গরিবদের শোষণ করে তাদেরকে। চিংটু বলে খয়বার গাজীকেও তারা বিচার করবে। এই বৈরাগীর ভিটায় তারা আদালত বসাবে খুব শীঘ্রই। শুধু খয়বার গাজী নয়, সাথে তার ভাতিজা আফসার গাজী, মিয়াবাড়ির রশিদুল, অর্থাৎ আনোয়ার কিন্তু মিয়া সাহেবের নাতি। রশিদুল আনোয়ারের বাবার চাচাতো ভাই। এরপর ফকির বাড়ির ফরিদ, এদের বিচার হবে। এরা সকলে গ্রামে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত। এদের কারণে গ্রামের সাধারণ মানুষেরা শান্তি মতো থাকতে পারে না, ঘরের সুন্দরী মেয়েদেরকে নিরাপদে রাখতে পারে না। এরকম কথা বলতে বলতে তারা দেখে যে বৈরাগীর ভিটার ওখানে আনোয়ারের বড় চাচা আনোয়ারের জন্য অপেক্ষা করছে। আনোয়ার চাচার সাথে চলে গেলে চিংটুও পুনরায় জালাল মাস্টারের বাড়ি চলে আসে। চন্দনদহ বাজারে আজ যাত্রা হবে। সিরাজগঞ্জের নামকরা অপেরা পার্টি আসবে। সিরাজউদ্দৌলা দেখাবে তারা। আনোয়ারের বড় চাচার ছেলে মন্টু এই খবর দেয় এবং তাকে নিয়ে যাত্রা দেখতে যেতে বলে। আনোয়ার যায়। স্কুল মাঠে প্যান্ডেল হয়েছে, সেখানে আফসার গাজীও আসে। আফসার গাজীর সাথে আনোয়ারের এই প্রথম দেখা। মদ, নারী ইত্যাদি নিয়ে আফসার গাজী আনোয়ারের সাথে কথা বলতে থাকে। আনোয়ার বিরক্ত হয়। যাত্রার মাঝে আফসার গাজী ঝামেলা শুরু করলে অন্যান্য দর্শকরা বেশ রেগে যায়। আফসার গাজী তারপর বাধ্য হয়ে চুপ হয়ে থাকে। যাত্রার শেষে সকলে বেরিয়ে আসে। জালাল মাস্টারের জমির বর্গাচাষী করম আলী, মন্টু এবং আনোয়ার একসাথে আসতে থাকে বাড়ির দিকে। করম আলীর এখন কোনো গরু নেই, তাকে কেউ গরু দিতেও চায় না। করম আলীর গরু চুরি হয়ে গিয়েছে। এখন সকলেই মনে করে ওকে গরু দিলে সেটাও চুরি হয়ে যাবে, কিন্তু গরু তার খুব দরকার, নইলে জমিতে চাষ করতে পারবে না। এসব নিয়েই তাদের মধ্যে কথা হতে থাকে। জালাল মাস্টার বৈরাগীর ভিটার বটগাছের সাম্রাজ্য দিয়ে হাঁটতে হাঁটতে করম আলীদের বাড়ি যাচ্ছে। সাথে আনোয়ারও যাচ্ছে। করম আলীর বাবা অসুস্থ মানুষ, সারাক্ষণ কাশে। সে শুয়েই ছিল। করম আলী একজনকে নিয়ে গরুর বদলে নিজেই জোয়াল কাঁধে বাড়ির পাশের ছোট জমিটাতে হাল দিচ্ছিল। জালাল মাস্টারকে দেখে হাল রেখে হাঁপাতে হাঁপাতে করম আলী এলো। জালাল মাস্টার ভাবল করম আলীর বড় জ্যাঠার থেকে গরু চেয়ে করম আলীকে দিবে, কিন্তু তখন করম আলী বলল তার জ্যাঠা গরু পাবে কোথায়? শুধু তার জ্যাঠাই নয়, এই এলাকার কারো গরু নেই, সকলের গরু চুরি হয়ে গেছে। সব শেষে হয়েছে তার জ্যাঠার গরু। একটা বাছুর, একটা বলদ, একটা গাভী, সবই নিয়েছে চোরে। গরু চুরি হচ্ছে দেখে তার জ্যাঠা নতুন শিকল এবং তালা কিনে এনে গরুগুলোকে বেঁধে রেখেছিল। সেই তালা এবং শিকল সহ চুরি হয়ে গিয়েছে। তবে করম আলী খবর পেয়েছে গরু পেতে হলে কিছু টাকা নিয়ে সেই ডাকাত মারা চরে যেতে হবে। সবগুলো গরু বাঁধা আছে খয়বার গাজীর খোঁয়ারে। টাকা পেলেই তারা গরু দিয়ে দেবে। নবেজ এভাবে তার হারিয়ে যাওয়া গরু ফিরে পেয়েছে। নবেজ অবশ্য খুব ভয় পেয়েছিল। সে গরু আনতে গেলে তাকে অনেক কড়া ভাষায় বলে দেওয়া হয়েছে যে সে যেন এই কথা কোনোভাবেই কাউকে না বলে, কিন্তু করম আলীর কাছে সে আর গোপন রাখতে পারে না। করম আলী একটু চাপ দিতেই সে বলে দেয়। অবশ্য বলে যে
করম আলী যেন কাউকে না বলে, কিন্তু না, করম আলী কথা রাখেনি। সে যাকে দেখে তাকেই বলে যে ডাকাত মারা চরে কিছু টাকা নিয়ে গেলে গরু দিয়ে দেবে। ডাকাত মারা চরের দায়িত্ব হচ্ছে হোসেন আলী ফকিরের হাতে। হোসেন আলী ফকির হল খয়বার গাজীর প্রধান সহকারী ও অংশীদার। খয়বার গাজী চরের দিকে কোনোদিন যায় না। আসল শয়তান হচ্ছে হোসেন ফকির। কার গরু নিতে হবে, কার কত জরিমানা ধার্য করা হবে, গরু ফেরত দেওয়া যাবে না কাকে কাকে, এবং কাকে মেরে পুঁতে ফেলতে হবে যমুনার নতুন চরে, সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হোসেন আলীর। সেখান থেকেই কিছু টাকা খয়বার গাজীকে পাঠিয়ে দিয়ে রাজত্ব পরিচালনা করে আসছে হোসেন আলী। জালাল মাস্টার এবং আনোয়ার ফিরে আসছিল। করম আলীর চাচা পচার বাবা খুব করে অনুরোধ করে জালাল মাস্টারকে সে যেন একবার খয়বার গাজীর কাছে গিয়ে তার গরু দিয়ে দেওয়ার কথা বলে, অথবা সেই ডাকাত মারা চরে গিয়ে হোসেন আলীর কাছে বলে। জালাল মাস্টারের কথা তারা ফেলতে পারবে না, কিন্তু না, জালাল মাস্টার রাজি হয় না। হাঁটতে হাঁটতে তারা বৈরাগীর ভিটার বটগাছটার কাছে চলে আসে। তখন পচার বাবা আনোয়ারকে একবার যেতে বললে আনোয়ার রাজি হয়। হোসেন আলীর বাবা দাদারা আনোয়ারের দাদার জমির বর্গা চাষ করত। তারপর তাদের জমি হোসেন আলী কিনে নেয়। সেই হিসেবে হোসেন আলীর কাছে আনোয়ারের বেশ সম্মান রয়েছে। আনোয়ার বলে তার কোনো আপত্তি নেই, সে যাবে সেই ডাকাত মারা চরে হোসেন আলীর কাছে, সাথে পচার বাপও যাবে। পচার বাবা আনোয়ারের থেকে কথা নিয়ে চলে যায়। আনোয়ার এবং জালাল মাস্টার সেই বট গাছের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। জালাল মাস্টার আনোয়ারকে এই বটগাছটির ব্যাপারে বলতে থাকে। বটগাছটির বয়স 200 বছরের বেশি হবে। এই বটগাছটির অনেক ইতিহাসের সাক্ষী। ইংরেজ আমলে যে ফকির বিদ্রোহ হয়েছিল, সেই সময় মজনু শাহ, মুসা শাহ, ভবানী পাঠক এখানে এসেছিলেন। বটগাছের তলার বেদিটা ভবানী পাঠকের তৈরি, কিন্তু তাদের আন্দোলন বেশি দিন স্থায়ী হয়নি। ফকিররাও পরে এখান থেকে একেবারে চলে গিয়েছিল। তারপর সুলতান শাহ এখানে একটি মক্তব খুলেন, সেটাও বেশি দিন চলেনি। সেই থেকেই এই জায়গাটা খালি পড়ে আছে। ধীরে ধীরে বটগাছটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি পেতে পেতে চারদিকে 3.5 বিঘা জমি এখন বট গাছের কবজায়। জালাল মাস্টার বলে এই বটগাছটা হচ্ছে এই এলাকার সবচেয়ে মুরব্বী। গাছটির মধ্যে আত্মা আছে, তাই সকলেই ভয় পায় বটগাছটিকে। অনেকে রাতের আধারে বটগাছটির ডাল কাটার চেষ্টা করেছে। যারা চেষ্টা করেছে তারা হয় মুখ দিয়ে রক্ত বমি করে মারা গেছে, নয়তো মস্তিষ্ক বিভ্রম হয়ে স্বেচ্ছায় ফাঁসি দিয়ে মারা গেছে। মোদ্দা কথা, বটগাছটির অদ্ভুত রকমের একটা শক্তি আছে। আনোয়ার এসব বিশ্বাস করতে চায় না, কিন্তু বেয়াদবি হয়ে যাবে বলে মুখ ফুটে কিছু বলতেও পারে না। মাঝে মাঝে প্রশ্ন করে এটা ওটা জানতে চাইলে জালাল মাস্টার বটগাছটির প্রতি সম্মান এবং ভয় রেখে সেসব প্রশ্নের উত্তর দেয়। ধীরে ধীরে তারা বটগাছটির কবজা থেকে বেরিয়ে বাড়ির পথে হাঁটতে থাকে। পঞ্চম ভাগ। মূল বইয়ের 21 নং থেকে 25 নং পরিচ্ছেদ। রায় সাহেবের বাজারের পুলের মুখে মসজিদের উল্টো দিকের একটি দোকানের রকে দাঁড়িয়ে ওসমান মিছিল দেখছে। এত বড় মিছিল সে এর আগে দেখেনি। দেখবে কোত্থেকে? এত বড় মিছিল এর আগে ঢাকা শহরে হয়নি। ওসমান আনোয়ারের কথা ভাবে। আনোয়ার এত বড় মিছিল দেখতে পারল না। সে গেছে কোন গ্রামে? ঢাকা থাকলে এত বড় মিছিল সেও দেখতে পারত। সেই 4 বছর বয়স থেকে ওসমান ঢাকা শহরে। না, এত বড় মিছিল সে এর আগে কোথাও দেখেনি। যেন দেশের সকল মানুষ এক হয়েছে মিছিলে। গতকালকে পুলিশের গুলিতে আসাদ নিহত হয়েছে। মিছিলে আসাদের রক্ত মাখা শার্ট উড়িয়ে মিছিল করছে মানুষ। মনে হচ্ছে সেই ইসলাম খাঁর আমল থেকে এখন পর্যন্ত যত মানুষ এসেছে ঢাকায়, সকলেই এই মিছিলে অংশগ্রহণ করেছে।
ওসমান কল্পনায় শায়েস্তা খাঁর আমলের কয়েকজন সৈন্যকেও মিছিলে দেখতে পায়। এখন শীতের সময় হলেও ওসমানের কাছে মনে হচ্ছে বর্ষাকাল। এটা যেন মিছিল নয়, নদীর পানি সারা ঢাকা শহর তলিয়ে দিয়েছে। ওসমান অবাক হয়ে মিছিল দেখছে আর বিভিন্ন কথা ভাবছে। কিছুক্ষণ পর সেখানে শওকত আসে। শওকত ওসমানকে নিয়ে একটি হোটেলে যায় মোরগ পোলাও খেতে। মিছিল চলে যাবে বলে ওসমান প্রথমে রাজি না হলেও শওকতের কথা শুনে পরে খেতে রাজি হয়। খেতে বসে হোটেলের আয়নার দিকে তাকালে তার ছেলেবেলার কথা মনে পড়ে। স্কুলে পড়ার সময় তাদের ক্লাসে ক্যাপ্টেন ছিল কবির। সেই কবিরের কথা মনে পড়ে। কবির, শঙ্কর, ওসমান বেশ ভালো বন্ধু ছিল। হঠাৎ করে সেই ছেলেবেলার কথা, কবিরের কথা, শঙ্করের কথা মনে হলো কেন? ওসমান কোনো উত্তর খুঁজে পায় না। সে খেতে থাকে। খাওয়া শেষ হলে ওসমান তার শরীর খারাপ করছে বলে শওকতকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসে। ওসমান তার বাসায় আসে না। সে শাঁখারি পট্টিতে ঢুকে কবিরের বাসা খুঁজতে থাকে। অনেক খুঁজে অবশেষে কবিরের বাসা খুঁজে পায়। অনেক দিন পর সে এলো কবিরের বাসায়। সেই 6-7 পড়ার সময় একবার এসেছিল, আর আসেনি। নিচ থেকে কবিরকে অনেকবার ডাকার পর দোতলা থেকে কবিরের মা বেরিয়ে আসে। তারপর আসে কবিরের ছোট ভাই সগির। ওসমান ঘরে গিয়ে কবিরের কথা জিজ্ঞেস করে। কবিরের সাথে কাটানো ছেলেবেলার কিছু স্মৃতির কথা বলতে থাকে। কিছুক্ষণ পর কবিরের মা বলে যে আজ 5 বছর হলো কবির মারা গেছে। রায়ট শুরু হওয়ার আগের দিন কবির খুন হয়। ওসমান খুবই কষ্ট পায়। কবির ব্যবসা করত। ব্যবসার পার্টনার ছিল কবিরের বন্ধুরাই। সগির বলে সেই বন্ধুরাই কবিরকে হত্যা করেছে। ওসমান আর দেরি করে না সেখানে। সে রাস্তায় বেরিয়ে আসে। এখন কোথায় যাবে সে? একবার ইচ্ছে হয় গিয়ে মিছিলটা ধরে, কিন্তু না, মিছিল এতক্ষণে শেষ হয়ে গিয়ে শহীদ মিনারে গিয়ে বিশাল সমাবেশের রূপ নিয়ে থাকবে। সকাল 10টার আগেই ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে সাড়া দিয়ে অফিসের লোকজন রাস্তায় বেরিয়ে আসে। মতিঝিলে বিশাল মিছিল শুরু হয়। ডিআইটির চেয়ারম্যানও মিছিলে আসে। তাকে দেখে সাধারণ মানুষের মনে শক্তি সঞ্চার হয়। আইয়ুব খানের বিরুদ্ধে মিছিলে বিভিন্ন স্লোগান হতে থাকে। ওসমান রয়েছে মিছিলের মাঝখানে। ধীরে ধীরে সেক্রেটারিয়েটের কাছে এলে মিছিলের মূল প্রবাহ চলে যায় প্রেস ক্লাবের দিকে। একটা অংশ চলে আসে আব্দুল গনি রোডে। ব্যারিকেড ভেঙে মিছিল সেক্রেটারিয়েটের ভেতরে চলে আসে। বিভিন্ন স্লোগান হতে থাকে। মিছিলে মানুষ উত্তেজিত হয়ে আইয়ুব খানের ছবি, সাইনবোর্ড পোড়াতে থাকে। আইয়ুব খান বিরোধী স্লোগান হতে থাকে। কিছুক্ষণ পর সেখানে পুলিশেরা অ্যাকশনে যায়। তারা টিয়ার গ্যাস ছুড়ে, ফাঁকা গুলি ছুড়ে, গুলি বর্ষণ হয়। 2 জন মানুষ মারা যায়। একটুর জন্য ওসমানের গায়ে গুলি লাগেনি। মিছিলের মানুষেরা এদিক সেদিক দৌড়াতে থাকে। পুনরায় তারা সোজা হয়ে দাঁড়ায়, একজোট হয়, স্লোগান দিতে থাকে। ওসমান মিছিলের মধ্যে খিজিরকে দেখতে পায়। কয়েকটি সরকারি ভবন, একটি হোটেল সহ বেশ কয়েকটি জায়গায় ইতোমধ্যেই আগুন দিয়েছে জনগণ। ওসমান খিজিরকে ডাকে। খিজির শুনতে পায় না। কিছুক্ষণের মধ্যে শোনা যায় কারফিউ চালু হয়েছে। 7:30 থেকে কারফিউ। এখন প্রায় 7:15 বাজে। মানুষজন দ্রুত গতিতে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। খিজির ওসমানকে দেখতে পেয়ে এগিয়ে আসে। তারা দ্রুত পায়ে বাসার দিকে আসতে থাকে। কিছুক্ষণ এগিয়ে এসে দেখে তারা যে হোটেলে আগুন দিয়েছে সেখানে স্বাস্থ্যমতো একজন লোক পড়ে আছে। আগুনে তার একটি পায়ের গোড়ালি ঝলসে গেছে। শরীরের ভাঁড়ে সে কোথাও যেতে পারছে না। খিজির তাকে ধরে কাঁধে ভর করে তার এক বন্ধুর বাসায় দিয়ে আসতে যায়। ওসমান চলে আসে। বাসায় এসে ওসমান রানুর গলা শুনতে পায়। এতক্ষণ বাইরে ছিল বলে রানুদের সকলেই ওসমানের জন্য চিন্তা করছিল। ওসমান ঘরে চলে আসলে রানুর বাবা মকবুল হোসেন ওসমানের জন্য খাবার দিয়ে যায়। ওসমান খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। খিজির খেয়ে নিয়ে রহমতুল্লাহর সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বস্তি থেকে খিজিরকে উঠিয়ে দিতে চাইছে সে,
তবে জুম্মনের মাকে থাকতে দিবে। সে রহমতুল্লাহর বাড়িতে কাজ করে, এমন কাজের মেয়ে পাওয়া যায় না। সেদিন রাত্রে খিজির বস্তিতে ঢুকতেই দেখে বজলু কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে। সে খিজিরকে দেখে বলে যে মহাজন বলেছে আগামীকাল যেন খিজির এই বস্তি ছেড়ে অন্য কোথাও চলে যায়। কিন্তু খিজির বজলুর কথায় তেমন পাত্তা দেয় না। সে বলে সে ভাড়া দিয়ে থাকে, এখানে ফ্রিতে থাকে না। তাছাড়া মহাজন নিজে তো তাকে কিছু বলেনি। খিজির বুঝতে পারে মহাজন খিজিরকে মারার জন্য বজলুকে ঠিক করেছে। খিজির তেমন কথা বাড়ায় না, সে ধীরে ধীরে ঘরে চলে যায়, গিয়ে শুয়ে থাকে। খিজিরের সাথে তার স্ত্রী জুম্মনের মায়ের বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। খিজিরের কর্মকাণ্ডে তার স্ত্রীও কিছুটা বিরক্ত, কিন্তু খিজিরের সেদিক দেখলে চলবে কেন? মহাজন খারাপ মানুষ, সে পাকিস্তান সরকারের পক্ষের লোক, তাই তার বিচার হওয়া উচিত। খিজির এটাই বুঝে। ধীরে ধীরে খিজির ঘুমিয়ে পড়ে। খিজির বস্তি ছাড়ে না, মহাজন তাকে ডেকেও পাঠায় না। আবার মহাজনের সাথে দেখা করতে যাওয়ার সময়ও তার নেই। সে এখন ব্যস্ত রিক্সা মিছিল নিয়ে। খালি রিক্সা নিয়ে রিক্সাওয়ালাদের মিছিল বের হবে। আলাউদ্দিন তাই খিজিরকে দায়িত্ব দিয়েছে এই বিষয়টা দেখার। খিজির এখন সেদিকে মনোযোগী হয়ে পড়েছে। দুপুর 2টা থেকে মিটিং হবে। যদিও সকালে এক বেলার জন্য আলাউদ্দিন রিক্সা ভাড়া দিয়েছিল যাত্রী টানার জন্য। দুপুর হয়ে এলে সকল রিক্সা ফিরে আসে। তখন সবাইকে নিয়ে খিজির মিটিংয়ের দিকে যাওয়ার প্রস্তুতি নেয়। তখন শোনা যায় রহমতুল্লাহ রিক্সা ছাড়বে না, যার কারণে রিক্সাওয়ালাদের সাথে রহমতুল্লাহর বেশ ঝামেলা হয়। খিজির, আলাউদ্দিন সহ পার্টির আরও কয়েকজন লোক সেখানে যায় মহাজনকে বোঝাতে, কিন্তু না, মহাজন মিটিংয়ের জন্য তার গ্যারেজের একটি রিক্সাও দিবে না। তখন বজলুর সাথে খিজিরের মারামারি শুরু হয়। মারামারিতে বজলু খিজিরের হাতে বেশ মার খায়, খিজিরেও বেশ আঘাত পায়। তারপর রিক্সাওয়ালারা রেগে গিয়ে গালিগালাজ করতে করতে মহাজনের গ্যারেজ থেকে রিক্সা নিয়ে চলে যেতে থাকে। এর মধ্যে অধিকাংশ রিক্সাওয়ালাই অপরিচিত, রিক্সাগুলো ফিরে আসার সম্ভাবনা কম। এরপর আশেপাশের আরও কয়েকটি গ্যারেজেও একই কাণ্ড ঘটতে থাকলে আলাউদ্দিন সহ কয়েকজন নেতা রিক্সাওয়ালাদের রিক্সা ছাড়া পায়ে হেঁটেই মিটিংয়ে যেতে আহ্বান করে। মিটিং শেষে আলতাফ খিজিরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে পাঠিয়ে দেয়। আলাউদ্দিনও তাকে বিশ্রামের জন্য কয়েকদিন ছুটি দেয়। আলাউদ্দিন খিজিরকে বলে মহাজনের বস্তি থেকে চলে এসে তার গ্যারেজে থাকতে। ষষ্ঠ ভাগ, মূল বইয়ের ২৬ নং থেকে ৩০ নং পরিচ্ছেদ। ধীরে ধীরে খিজির সুস্থ হয়ে ওঠে। হাঁটুর ব্যথাটা কমতে সে তার বস্তিতে যায়। তখন রাত ৯টা। জুম্মনের মা এখনও ফিরেনি। স্ক্রুড্রাইভার, প্লায়ার এবং নতুন একটা সাইকেলের চেন, এই ৩টা জিনিস খিজির লুকিয়ে রাখতে চায় তার ঘরে। অন্ধকার ঘরে গিয়ে খিজির হাতিয়ে হাতিয়ে কোনো একটা জিনিস পেয়ে তার মধ্যে এই জিনিসগুলো লুকিয়ে রাখে। তারপর ঘুরতেই অন্ধকারে সে কিসের শব্দ শুনতে পায়। তখন খেয়াল করে দেখে যে জুম্মন এখানে ঘুমিয়ে আছে। জুম্মনকে দেখে খিজির কিছুটা খুশি হয়। কিছুক্ষণ পর সেখানে জুম্মনের মা আসে। খিজির, জুম্মনের মা একসাথে ভাত খায়। খেতে খেতে খিজিরের সাথে মহাজনের বিষয়ে নানা রকম কথা হয় জুম্মনের মায়ের। তারপর লজ্জা ও হাসির সংমিশ্রণে জুম্মনের মা খিজিরকে বলে যে সে, অর্থাৎ জুম্মনের মা, গর্ভবতী। খিজিরের বাচ্চা তার পেটে। শুনে খিজির খুবই খুশি হয়। আরও কিছুক্ষণ সময় বসে মহাজনের ভবিষ্যতের অবস্থা বিষয়ে নানা রকম কথা বলে খিজির চলে আসে। জুম্মনের বাবা কামরুদ্দিন কিন্তু খুশি না জুম্মনের মায়ের গর্ভবতী হওয়ার কথা শুনে। খুশি হবে কেন? বাচ্চারা যে খিজিরের। তাছাড়া মহাজন যে কোনোভাবেই হোক কামরুদ্দিনকে হাত করেছে। খিজিরের একটা ব্যবস্থা করে জুম্মনের মায়ের সাথে পুনরায় কামরুদ্দিনের বিয়ে দেবে। তারপর এই বস্তিতেই থাকবে তারা। কামরুদ্দিন জুম্মনের মাকে বলে হাসপাতালে গিয়ে বাচ্চাটাকে ফেলে দিয়ে আসতে, কিন্তু জুম্মনের মা রাজি হয় না। এর মধ্যে খিজির একবার এসেছিল জুম্মনের মায়ের সাথে দেখা করতে। সন্তানের খবর শুনেই খিজির সন্তানের প্রতি সিরিয়াস হয়ে গেছে। জুম্মনের মায়ের যেন কোনো ক্ষতি না হয় তাকে দেখে রাখার জন্যই খিজির তাকে চোখে চোখে রাখে। এজন্য এই বস্তি ছাড়লেও তার এই মহল্লা ছাড়াটা ঠিক হবে না।
কিন্তু ওদিকে আলাউদ্দিনের প্রেমিকা অর্থাৎ মহাজনের মেয়ে সিতারা কিছুটা রেগে আছে আলাউদ্দিনের ওপর। কারণটা অবশ্য খিজির। যে খিজিরকে মহাজন তাড়িয়ে দিয়েছে সেই খিজিরকে আশ্রয় দিয়েছে আলাউদ্দিন। কিন্তু সিতারাকে কে বোঝাবে যে খিজিরের মতো কাজের একজন মানুষ এই এলাকায় পাওয়া যাবে না। খিজিরকে দিয়ে তার অনেক উপকার হয়, এজন্যই সে খিজিরকে হাতে রেখেছে। সিতারাকে একটু শান্ত করার জন্য আলাউদ্দিন অবশ্য খিজিরকে দু একটা কথা শোনায়। খিজির এখন এই মহল্লা ছেড়ে যাবে কোথায়? সেদিন রাতে গ্যারেজে ঘুমাতে গেলে খিজির দেখে যে গ্যারেজে ছেলেরা পোস্টার আঁকছে, সেগুলো সারা গ্যারেজে শুকোতে দিয়েছে। এখানে আজ ঘুমানো যাবে না। একটা ছেলে তখন বলে যে আলাউদ্দিন খিজিরকে ওসমানের ঘরে ঘুমাতে বলেছে আজ। খিজির ওসমানের ঘরে ঘুমাতে গেলে ওসমান এক প্রকার খুশিই হয়। আনোয়ারকে ওসমান একটা চিঠি লিখেছিল। তারপর থেকে ওসমানের কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আজ খিজির এসেছে, ওর সাথে কথা বলে একটু হালকা হওয়া যাবে। গ্রামের দৃশ্য। আনোয়ার কিন্তু ওসমানের সেই চিঠিটা পায়নি। তার অবশ্য অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে একটা কারণ হলো আনোয়ার এখন ধারা বর্ষা চরে হোসেন আলী ফকিরের কাছে এসেছে সে। সাথে এসেছে পচার বাবা এবং করম আলী। পচার বাবার ৩টা গরু এখানে রয়েছে, সেই গরুগুলোকে নিয়ে যেতেই তারা এসেছে। সব কথা শুনে হোসেন আলী ফকির কিন্তু সরাসরি রাজি হয় না গরুগুলো ফিরিয়ে দিতে। হোসেন আলী ফকির বলে, ডাকাত মারা চরে গরুর খোঁয়ার রয়েছে, এখানে সরকারেরও একটা অংশ রয়েছে, তবে খোয়ারের মালিক অবশ্য খয়বার গাজী। হোসেন আলী দেখাশোনা করে মাত্র। গ্রামে যাদের গরু অন্যের ফসল নষ্ট করে তারা সেই গরু নিয়ে এসে এখানে দিয়ে যায়। এখন গরু নিতে হলে কিছু টাকা দিয়ে তারপর ছাড়িয়ে নিতে হবে। তবে যেহেতু আনোয়ার এসেছে সেহেতু আনোয়ারের সম্মানে কিছু টাকা অবশ্য কম রাখতে পারবে হোসেন আলী। টাকার কথা শুনে পচার বাবা হোসেন আলীর পায়ে পড়ে যায়, পা ধরে কান্নাকাটি করতে থাকে। হোসেন আলী সেদিকে কান না দিয়ে তার নিজের শৈশবের গল্প করতে থাকে আনোয়ারের সাথে। রাত ঘনিয়ে এলে হোসেন আলী আনোয়ারের জন্য নিজের বিছানা ছেড়ে দেয়। আনোয়ার ঘুমিয়ে পড়ে। রাতে ঘুম ভাঙলে আনোয়ার শুনতে পারে যে এখানে গরুর খোঁয়ারে আলী বক্সের দল এসেছিল, তারা অনেকগুলো গরু চুরি করে নিয়ে গেছে। তাছাড়া তারা খোঁয়ারে আগুন ধরিয়ে দেওয়ায় কয়েকটি গরু পুড়ে মারাও গেছে। হোসেন আলীর লোকেরাও অবশ্য কম যায়নি, বেশ কয়েকজন লোক ঘায়েল করেছে তারা। পরদিন সকালে সকলেই মিলে পচার বাবার গরু নিয়ে আসার জন্য খোঁয়ারের দিকে যেতে থাকে। আনোয়ার পচার বাবাকে গরু দিয়ে দিতে অনেক কথা বলে হোসেন আলীকে, কিন্তু হোসেন আলী বলে যে এটা সরকারি হিসেব, এর বাইরে কিছু করার ক্ষমতা তার নেই। তবে সে কিছু টাকা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। খোয়ার ঘুরে এসে হোসেন আলী বলে, পচার বাবার 3টি গরুর মধ্যে 2টা গরু পাওয়া গেছে। এই 2টা গরু নিয়ে যেতে হলে তাকে 125 টাকা দিয়ে যেতে হবে। তখন অনেকক্ষণ পচার বাবা কান্নাকাটি করলে সেটা 100 টাকায় নেমে আসে, কিন্তু পচার বাবা এতেও রাজি হয় না। অবশেষে দীর্ঘক্ষণ কান্নাকাটি করার পর 66 টাকা দিয়ে তার বলদ এবং গাভীর দড়ি হাতে পায়। সে গরু দুটো নিয়ে বাড়ির পথে যাত্রা করে। আনোয়ার এবং করম আলী কিন্তু সেখানেই থেকে যায়। রাতের বেলা আনোয়ার নৌকার মধ্যে শুয়ে থাকে। হোসেন আলী আসে খাবার নিয়ে। রাতের খাবার খেতে খেতে হোসেন আলীর সাথে আনোয়ারের অনেক কথাবার্তা হয়। তারপর হোসেন আলী চলে গেলে আনোয়ার ঘুমিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর আনোয়ারের ঘুম ভাঙে। ঘুম ভাঙলে আনোয়ার দেখে যে করম আলী সেই নৌকাটি কোথায় যেন চালিয়ে নিয়ে যাচ্ছে। করম আলী বলে, যমুনা নদীতে ঘোড়া ডেকেছে। এটা প্রচলিত কথা। ঘোড়া ডাকার মানে হচ্ছে বড় রকমের একটা বন্যা হবে। কিন্তু এখন তো শীতকাল, তাহলে বন্যা হবে কিভাবে? হয়তো বড় রকমের একটা বিপদ হবে। বিপদের খবর যমুনা নদী আগেই টের পায়, তাই মানুষকে সে সতর্ক করে দেয়। এই ঘোড়া ডাকার কথা শুনে হোসেন আলী তার সকল লোকজন নিয়ে ঘরে গিয়ে লুকিয়েছে। আজ রাতে আর বের হবে না। কিছুক্ষণ পর আরেকটি নৌকা নিয়ে আলী বক্স আনোয়ারের নৌকায় আসে। আনোয়ারের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। আনোয়ারকে সে শীঘ্রই গ্রামে ফিরে যেতে বলে। সেখানে গিয়ে চেংটুর সাহায্যে 50-60 জন লোক পাঠিয়ে দিতে বলে এখানে। তাহলে চেংটুর দল একদিক দিয়ে, আলী বক্সের লোক একদিক দিয়ে ধরলে
হোসেন আলী পালাবার পথ পাবে না। তখন হোসেন আলীকে ভালো করে শায়েস্তা করা যাবে। হোসেন আলীকে শায়েস্তা করতে পারলে খয়বার গাজীকে শায়েস্তা করা সহজ হয়ে যাবে। আলী বক্সের কথা শুনে আনোয়ার সেই নৌকা দিয়ে বাড়ির পথে যাত্রা করে। করম আলী নৌকা চালাতে থাকে। এখন পর্যন্ত পচার বাবার কোনো খবর নেই, অথচ পচার বাবা যদি গরু দুটো নিয়ে হেঁটেও আসতো তাহলেও আনোয়ার করম আলী আসার আগেই সে চলে আসতো। নবেজউদ্দিন জিজ্ঞেস করে, পচার বাবা গরু নিয়ে আসার সময় হোসেন আলীর থেকে কোনো রসিদ নিয়ে এসেছিল কিনা, কারণ সেখানে বেশ কয়েকটি চেকপোস্ট বসিয়ে রেখেছে হোসেন আলী। রসিদ না দেখাতে পারলে চেকপোস্টের লোকেরা মনে করবে যে এই গরু হোসেন আলীর খোঁয়ার থেকে চুরি করে আনা হয়েছে। কিন্তু আনোয়ার মনে করতে পারল না যে পচার বাবা রসিদ নিয়েছিল কিনা। কিছুক্ষণ পর পচার এক আত্মীয়র মাধ্যমে খবর পাওয়া গেল যে চালুয়া বাড়ি চরে কাশবনের ভেতরে পচার বাবার লাশ পাওয়া গেছে। এই কথা শুনে সকলেই খুব অবাক হলো। সকলেই বুঝতে পারল যে খয়বার গাজী এবং হোসেন আলীর নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তখন সকলেই খুব রেগে গেল। জালাল মাস্টার লাশটাকে এখানে এনে কবর দেওয়ার দিকে তাড়া দিতে লাগলো, কিন্তু লাশ নিয়ে আসা থেকে হোসেন আলীর ওপরেই সকলের রাগ বাড়তে লাগলো। চেংটুরা সকলেই আলী বক্সের কথা মতো প্রস্তুত হতে লাগলো। আনোয়ারও যাওয়ার জন্য রাজি হলো। চেংটু আনোয়ারকে বলল যে তার গিয়ে কাজ নেই, কারণ আলী বক্স বলে দিয়েছে যে সকলেই এই গ্রাম থেকে চলে আসলে খয়বার গাজী পালিয়ে যেতে পারে। তাই আনোয়ারের কাজ হলো এখানে থেকে খয়বার গাজীকে দেখে রাখা। হোসেন আলীর বিচার করার পর সকলেই এখানে চলে আসবে, তারপর খয়বার গাজীর বিচার করবে। খয়বার গাজীর বিচার করতে পারলে একটা কাজের মতো কাজ হয়। এর অনেকটা নির্ভর করছে আনোয়ারের ওপর। সপ্তম ভাগ, মূল বইয়ের 31 নং থেকে 35 নং পরিচ্ছেদ। সকালবেলা আনোয়ার খবর পায় খয়বার গাজী বেশ ভালোই আছে। তার কোনো চিন্তা বা দুশ্চিন্তা নেই, সে স্বাভাবিকই আছে। তবে যে একেবারেই দুশ্চিন্তা করছে না সেটাও ঠিক নয়। রাতে আনোয়ার বাড়ি ফিরে দেখে জালাল মাস্টার এবং খয়বার গাজী বসে আছে। আনোয়ারের চরে গিয়ে জমি দেখা নিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো খয়বার গাজী এবং আনোয়ারের মধ্যে। খাওয়া দাওয়ার পর খয়বার গাজী বাড়ির বাইরে যেতে চাইলে আনোয়ার বাধা দেয়। আনোয়ার ভাবে খয়বার গাজী হয়তো পালিয়ে যেতে পারে। আলী বক্স তাকে দায়িত্ব দিয়েছে খয়বার গাজীকে দেখে রাখার। এখন যদি খয়বার গাজী পালিয়ে যায় তাহলে আলী বক্সের কাছে মুখ দেখাবে কি করে আনোয়ার? আনোয়ার খয়বার গাজীকে বাধা দিয়ে কোথাও না গিয়ে এখানেই থাকতে বলে। আনোয়ারের কথা শুনে খয়বার গাজী যেন নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারে না, প্রায় কেঁদেই ফেলে। সে বলে, এই গ্রামের গরিব মূর্খরা এখন সম্মানিত মানুষের পিছনে লেগেছে। তারা একজোট হয়ে খয়বার গাজীকে অপমান করতে চায়। আনোয়ার খয়বার গাজীকে ঘরে নিয়ে আসে। ঘরে এসে দেখে আনোয়ারের বড় চাচা খয়বার গাজীর জন্য আনোয়ারের ঘরে আরেকটি বিছানা করেছে। আনোয়ার বুঝতে পারে খয়বার গাজী পরিকল্পনা করেই এসেছে। খয়বার গাজী বলে তার জন্য আলাদা বিছানার প্রয়োজন নেই, সে আনোয়ারের সাথেই তার বিছানায় ঘুমাতে পারবে। বাইরে মৃদু কোলাহলের শব্দ শুনে আনোয়ারের ঘুম ভেঙে যায়। আনোয়ার ঘুম থেকে উঠে দেখে খয়বার গাজী বিছানায় নেই। তার জায়গাটা ঠান্ডা হয়ে আছে, এর মানে সে অনেকক্ষণ আগেই উঠে গেছে। আনোয়ার বিছানা ছেড়ে উঠে বসে। বাইরে অনেক মানুষের কোলাহল শোনা যাচ্ছে। খয়বার গাজী যে এখানেই আছে সেই কথাই তারা বলছে, কিন্তু খয়বার গাজী তো এখানে নেই, সে কি পালিয়ে গেল? আনোয়ার কি করবে এখন? তাছাড়া পালিয়ে কোথায় যাবে খয়বার গাজী? এই বাড়ির মানুষ ছাড়া খয়বার গাজীকে কেউ বের করতে পারবে না। সেই লোকটিকে আনোয়ারের বড় চাচা। আনোয়ার এমন ভাবতে থাকলে আনোয়ারের বড় চাচি বলে যে রাত প্রায় শেষের দিকে জালাল মাস্টার এসেছিল, সে এসে খয়বার গাজীকে নিয়ে গেছে। আনোয়ার এই খবর শুনে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে শুনতে পায় যে আলী বক্সের দল ডাকাত মারা চর জ্বালিয়ে দিয়েছে। হোসেন আলী ফকিরকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে।
এখন তারা এখানে খয়বার গাজীকে বিচার করতে এসেছে। আফসার গাজীর খোঁজে গিয়েছে চিন্টু। সে একটি বাঁশের খাঁচায় আফসার গাজীকে নিয়ে আসবে এই গ্রামে। আনোয়ার সকলকে বলে যে খয়বার গাজী তার বাড়িতে নেই, সে জালাল মাস্টারের বাড়িতে আছে। শুনে করম আলী বলে, তাহলে তাকে আনা অসম্ভব, কারণ জালাল মাস্টার এই গ্রামের অনেক উপকার করেছে, তার বাড়িতে ভাঙচুর চালানোটা ঠিক হবে না। তখন একজন বলে, তার বাড়িতে কোনো ভাঙচুর হবে না, সকলেই গিয়ে খয়বার গাজীকে ধরে নিয়ে আসবে, জালাল মাস্টারের কোনো ক্ষতি হবে না। কিছুক্ষণ পর ভিড়ের মধ্য থেকে আলী বক্স বেরিয়ে আসে। সকলেই মিলে জালাল মাস্টারের বাড়িতে যেতে থাকে। জালাল মাস্টার আনোয়ারকে বলে, আনোয়ার ভদ্র শিক্ষিত ছেলে হয়ে কিভাবে এসব অশিক্ষিতদের সাথে মিলে খয়বার গাজীর মতো সম্মানী একজন মানুষকে লাঞ্ছনা করতে পিছু লেগেছে। তার ওপর খয়বার গাজী আনোয়ারের নিজের মানুষ, সে তার বাবার ছেলেবেলার বন্ধু। আনোয়ার একটু রাগ করে বলে, চোর ডাকাত রক্তচোষারা আমার নিজের মানুষ হতে পারে না। খয়বার গাজীর মধ্যে অবশ্য কোনো ভাবান্তর লক্ষ্য করা যায় না। কিছুক্ষণ পর সে বলে, আমি প্রস্তুত, চলেন, কোথায় নিয়ে যেতে চান আপনারা আমাকে? তখন আলী বক্স বলে, এই গ্রামের বৈরাগীর ভিটায় বট গাছের নিচে আপনার বিচার হবে। বিচারে যদি দোষী প্রমাণিত হন তাহলে আপনার যে বিচার এই গ্রামের মানুষরা দিবে তাই হবে, আর যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে আপনাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তারা হাঁটতে থাকে। খয়বার গাজী জালাল মাস্টারকে চিন্তা করতে মানা করে। সে বলে, আনোয়ার যেহেতু আছে সেহেতু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কিছুক্ষণ পর খবর আসে আফসার গাজী পালিয়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো সে এখান থেকে পালিয়ে বগুড়া যাবে, তারপর সেখান থেকে ঢাকা গিয়ে সে দল পাকিয়ে পুনরায় এখানে ফিরে আসবে শক্তি নিয়ে। চিন্টু গেছে বৈরাগীর ভিটায় বিচারের জায়গাটা পরিষ্কার করতে। শহরের দৃশ্য। পল্টন ময়দানে জনসমাবেশ হচ্ছে। ওসমান সেখানেই দাঁড়িয়ে আছে। এখন সমাবেশ শেষ অবশ্য। মঞ্চের সামনে আগুন জ্বলছে, সেই আগুনে পুড়ছে আইয়ুব খানের ছবি, পোস্টার, ব্যানার, বই। ওসমানের মনে হলো এই আগুনে যেন সত্যিকারের আইয়ুব খান পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আলতাফ সেখানে আসে। ওসমানকে নিয়ে তারা ইসলামিয়া রেস্টুরেন্টে যায়। সেখানে একটা বড় টেবিলে বসে ওসমানের পরিচিত অনেকেই আড্ডা দিচ্ছে। ওসমান সেখানে গিয়েও বলে যে আইয়ুব খান তো পুড়ে মারা গেল, তাহলে এখন ক্ষমতায় কে আসবে? ওসমান এমনভাবে বলে যে আইয়ুব খান যেন সত্যি সত্যি পুড়ে মারা গিয়েছে। সকলেই ওসমানের কথায় মৃদু হাসে। ওসমান তার কথাতেই লেগে থাকে। তারপর কয়েকজন বেশ বিরক্ত হয়। ওসমানের কথায় তেমন গুরুত্ব না দিয়ে তারা আলোচনা চালিয়ে যেতে থাকে। পরদিন ওসমান অফিসে গিয়ে তার এক সহকর্মীকে একই কথা বলে, বেশ জোর দিয়েই বলে। তখন সেই সহকর্মী ওসমানের কাছে জানতে চায় সে অসুস্থ কিনা, তার চোখ লাল কেন, রাতে কি তার ভালো ঘুম হয় না। মোদ্দা কথা হচ্ছে ওসমান ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। তার মাথার মধ্যে যে চিন্তা প্রবেশ করে সেই কল্পনায় সেটাই বারবার দেখতে থাকে এবং মনে প্রাণে বিশ্বাস করে। ওসমানের এই রোগের পরিণতি আমরা উপন্যাসের শেষের দিকে জানতে পারবো। এরপর ওসমান অফিস থেকে বাসায় চলে এসে দেখে রানু দাঁড়িয়ে আছে তার জন্য। ওসমানকে রহমতুল্লাহ দেখা করতে বলেছে, সে খিজিরকে এখানে থাকতে দিয়েছে এবং এছাড়াও অন্য একটা কথা আছে ওসমানের সাথে। রানুর সন্দেহ হয় রহমতুল্লাহর একটা মেয়ে আছে, বেশ সুন্দরী, নাম সিতারা। হয়তো মহাজন তার মেয়েকে ওসমানের সাথে বিয়ে দিতে চায়। ওসমান খুবই ভদ্র, সহজ সরল শিক্ষিত ছেলে। এসব কথা বলার সময় রানুর ঠোঁট কাঁপে, রানুর চোখে জল চলে আসে। রানু বোধহয় ওসমানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মুখ ফুটে সেটা বলতে পারে না। ওসমান দাঁড়ায়। রানুকে তার জড়িয়ে ধরতে ইচ্ছে করে, চুমু খেতে ইচ্ছে করে। রানুর এমন ছেলে মানুষের মন দেখে ওসমান রানুকে বুকে জড়িয়ে ধরে। রানুর মাথার চুলের কাঁটা ওসমানের বুকের বাম পাশে ঘা দিতে থাকে। রানুকে চুমু খাওয়ার জন্য ওসমান দুই হাত দিয়ে রানুর মুখটাকে ধরে। রানু তখন হাতের ফাঁক গলিয়ে মাথাটা বের করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। রানু চলে গেলে ওসমান প্রবলভাবে রানুকে মিস করতে থাকে।
নিজের দুর্বলতার কথাও ভাবে ওসমান। কেন চুমু খেতে এত দেরি করল সে? রানুর হালকা নীল ঠোঁটে একসাথে অনেকগুলো চুমু খেলেই সে এলিয়ে পড়তো ওসমানের গায়ে। তারপরে ছোট্ট বিছানায় শুয়ে সে রানুর সাথে ঘনিষ্ঠভাবে মিলিত হতে পারত। ওসমান রানুর কথা ভাবে, সে কল্পনায় রানুর শরীর দেখতে পায়। রানুর ঠোঁট, গাল, কপাল, চুল ওসমান দেখতে পায়। কল্পনায় রানুর কথা ভাবতে ভাবতে সে বিছানায় কাঁধ হয়ে শুয়ে হস্তমৈথুন করে, তারপর ঘুমিয়ে যায়। ঘুম ভাঙে খিজিরের গলার স্বরে। দরজা খোলা থাকায় খিজির সহজেই প্রবেশ করতে পেরেছে এই ঘরে। আজ পাকিস্তান মাঠে সমাবেশ ছিল। ওসমান সেই সমাবেশের কথা জানতে চায় খিজিরের থেকে। সমাবেশ তেমন ভালো হয়নি। নতুন একজন সর্দার এসেছে। সে আগে আইয়ুব খানের দালাল ছিল, এখন শেখ মুজিবের পক্ষে চলে এসেছে। সে আলাউদ্দিনের দলে যোগ দিতে চায়। লোকটা মহাজনের মতোই খারাপ। এই সর্দার লোকটির কারণেই আজ সমাবেশ তেমন ভালো হয়নি, কারণ সমাবেশের লোকজন সর্দারকে পছন্দ করে না। কথায় কথায় খিজির জুম্মনের মায়ের গর্ভে তার সন্তানের কথা বলে ওসমানের কাছে। মহাজন ওসমানকে ডেকেছে, অনেক কথাই হয়তো বলবে। খিজির বলে ওসমান যেন মহাজনের কাছে তার ব্যাপারেও বলে। মহাজন নানাভাবে জুম্মনের মায়ের পেট থেকে তার সন্তানটিকে ফেলে দিতে চায়। এটা যেন না করে মহাজন। এই কথাটা যেন ওসমান মহাজনকে বলে। ওসমান ভাবতে থাকে। ওসমান আসে মহাজনের কাছে। ওসমানকে দেখে মহাজন খুশি হয়। কুশল জিজ্ঞাসার পর খিজিরের প্রসঙ্গ তোলে মহাজন। খিজির চোর, সে মহাজনের গ্যারেজ থেকে অনেক কিছু চুরি করেছে। এজন্য খিজিরকে সেই গ্যারেজ থেকে বের করে দিয়েছে। আলাউদ্দিনও খিজিরকে বের করে দিয়েছে। এমন একজন চোরকে ওসমান জায়গা দিয়েছে কেন? মহাজন জানতে চায় ওসমানের কাছে। ওসমান কিছুটা রেগে ওঠে। সে বলে, তাকে জায়গা দিলে সমস্যা কোথায়? তাকে ওসমানের কাছে খারাপ মনে হয় না, সে জায়গা দিবে। এতে যদি মহাজনের আপত্তি থাকে তাহলে যেন উকিল নোটিশ পাঠায়, ওসমান বাসা ছেড়ে দিবে। ওসমান রেগে যাচ্ছে দেখে মহাজন তাকে সান্ত্বনা করে বসতে বলে। আরও কথাবার্তা বলার পর মহাজন ওসমানের কাছে রানু সম্পর্কে জানতে চায়। ওসমানের কারণ জিজ্ঞেস করলে মহাজন বলে যে তার এক বন্ধু সর্দার তার ছেলের জন্য পাত্রী খুঁজছে। মহাজন রানুকে পছন্দ করেছে। তাছাড়া ওই ছেলেও দেখেছে রানুকে, দেখে পছন্দ করেছে। এই ব্যাপারে মহাজন মকবুলের সাথেও কথা বলেছে, কিন্তু মকবুল হোসেন তেমন রাজি নয়। তাই ওসমানের কাজ হচ্ছে রানুকে বুঝিয়ে রাজি করানো। যেহেতু ওসমান রানুকে পড়ায়, তাছাড়া ওসমানকে মকবুল হোসেন বেশ মানে। ওসমান বললেই ওরা বিষয়টা মেনে নেবে। কথা শেষ হলে ওসমান ঘরে চলে আসে। ঘরে এসে ভাবতে থাকে। কিছুক্ষণ পর রানুর ভাই রঞ্জু আসে বই নিয়ে। বইয়ের মধ্যে রানু ওসমানের জন্য একটি চিরকুট দিয়েছে। চিরকুটে রানু লিখেছে, বাড়িওয়ালা আজও এসেছিল, আব্বাকে দেখা করতে বলেছে। আমার ভয় হচ্ছে, যদি কারো ইচ্ছে থাকে তাহলে যেন দায়িত্ব পালন করে। ওসমান বুঝতে পারে রানু কি চাচ্ছে। রানু চাচ্ছে ওসমান নিজেই যেন রানুকে বিয়ের প্রস্তাব নিয়ে তার বাবার কাছে যায়, সকলেই ওসমানকে মেনে নেবে। ওসমান এসব বিষয় ভাবতে থাকে। রঞ্জু দাঁড়িয়ে থাকে ওসমানের চিরকুটের আশায়। ওসমান বলে, এখন না, পরে লিখে দেবে। রঞ্জু চলে যায়। অষ্টম ভাগ, মূল বইয়ের ৩৬ নং থেকে ৪০ নং পরিচ্ছেদ। আজ রবিবার, অফিস বন্ধ, কিন্তু ওসমানের মনে হচ্ছে আজ সোমবার। তাই সে অফিসের উদ্দেশ্যে বের হয়। কিছুক্ষণ যেতেই সে মিছিল দেখতে পায়। মিছিলে আইয়ুব বিরোধী বিভিন্ন স্লোগান হচ্ছে। সেখানে আরেকজনের কাছে আজ রবিবার শুনে সে বাসায় চলে আসে। বাসায় আসার পর সে ক্ষুধা টের পায়। তারপর বাইরে থেকে কিছু না খেয়ে আসার জন্য আফসোস করতে থাকে। তারপর বিভিন্ন বিষয় ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে ডেকে তোলে মকবুল হোসেন। সে এসে জানতে চায় ওসমানের শরীর খারাপ করেছে কিনা, কারণ বেশ কয়েকবার রানু ও রঞ্জু তাকে ডেকে গেছে, কিন্তু সে দরজা খুলেনি। বিছানা থেকে উঠে বসে ওসমান। মকবুল হোসেনের সাথে দেশের এই পরিস্থিতি নিয়ে বেশ কিছুক্ষণ আলাপ হয়। কিছুক্ষণ পর রানু আসলে মকবুল হোসেন তাকে ওসমানের জন্য খাবার নিয়ে আসতে বলে। ওসমান কথায় কথায় রানুর বিয়ের প্রসঙ্গ তোলে। মকবুল হোসেন তখন আনোয়ারের বাবার সম্পর্কে জানতে চায়। মকবুল হোসেন তার মেয়ে রানুর জন্য মনে মনে ওসমানকে ঠিক করেছে।
ওসমান শিক্ষিত মানুষ, তাছাড়া রানুরও পড়ার দিকে বেশ আগ্রহ, তাই তারা চাচ্ছে ওসমানের সাথেই মেয়ের বিয়ে দেবে। কিন্তু ওসমান তখন রহমতুল্লাহর সেই পাত্রের কথা বলে, মকবুল হোসেন তাতে রাজি হয় না। তখন ওসমান বলে, রহমতুল্লাহর পছন্দ করা পাত্র বেশ পয়সাওয়ালা, তাছাড়া এখন শিক্ষা দিয়ে কিছু হয় না। মানুষ লেখাপড়া করে তো টাকা কামাবার জন্যই, সেই টাকা যদি কেউ আগেই কামিয়ে ফেলে তাহলে লেখাপড়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া রানুর অঙ্কের মাথা একেবারে খারাপ, লেখাপড়ায় সে ভালো করতে পারবে না। মকবুল হোসেন অবশ্য ওসমানের এমন কথা শুনে একটু চুপ হয়ে পড়ে। তখন খাবার নিয়ে রানু ঘরে প্রবেশ করে। ওসমান পরে খাবে বলে সেগুলো পাশে রেখে দিলে রানু ও মকবুল হোসেন চলে যায়। ওসমান তখন তীব্র ক্ষুধা অনুভব করলে সবগুলো খাবার খেয়ে ফেলে। কিছুক্ষণ পর ওসমান ছাদে যায় প্রস্রাব করতে। তখন সে আকাশে মৃতদের মিছিল দেখতে পায়। সেখানে আবু তালেব, খিজির, আনোয়ার, শওকত সহ আরও অনেক পরিচিতদের মিছিল দেখতে পায়। এর মধ্যে নিজের ছবি দেখতে না পেলে সে একটু মন খারাপ করে। বাড়ি থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। ওসমান একবার ঘর একবার ছাদ করতে থাকে আর বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে থাকে। তার প্রতিটা ভাবনা অসংলগ্ন, কাল্পনিক। সেদিন মৌলানা ভাসানীর মিটিং শেষে মিছিল বের হয়। মিছিলের লোকজন বিভিন্ন অফিসে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খিজির এসব আগুন দেখে বেশ আনন্দই পায়। আগুনে সব শয়তানগুলো পুড়ে সাফ হয়ে যাবে। খিজির তার মহল্লার দিকে আসতে থাকে। এই সুযোগে যদি মহাজনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া যায় তাহলে সে একটু শান্তি পায়। পরক্ষণেই শুনতে পায় দেশে কারফিউ জারি হয়েছে। খুব সাবধানে খিজির মহল্লায় ঢুকে মহাজনের বাড়ির কাছে আসে। জানালার কাছে এসে আলাউদ্দিন খিজিরকে ডাকে। খিজির বাড়ি থেকে কথা বলে। খিজির ভাবে হয়তো আলাউদ্দিন তাকে আরও মানুষ ডেকে নিয়ে আসতে বলবে এখানে মহাজনের বাড়ি আগুন ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু না। আলাউদ্দিন খিজিরকে একটা ডাক্তার নিয়ে আসতে বলে। সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে রহমতুল্লাহর স্ট্রোক হয়েছে। শরীরের ডান পাশ পুরোটা অকেজো হয়ে গেছে। একজন ডাক্তার এখন খুব দরকার, ব্লাড প্রেশার দেখতে হবে। কিন্তু এই কারফিউতে কোন ডাক্তার আসতে রাজি হবে? আলাউদ্দিন খিজিরকে একটি 100 টাকার নোট দিয়ে বলে যে করেই হোক ডাক্তার নিয়ে আসতে। কারফিউ এর কারণে বিভিন্ন হাসপাতালে ফোন করেও লাভ হচ্ছে না। পাক সরকার কোনো অ্যাম্বুলেন্স আসতে দিচ্ছে না। খিজির চলে যায়। অনেকক্ষণ পর সে একজন হোমিওপ্যাথির ছাত্র ধরে নিয়ে আসে, কিন্তু এর আগে আলাউদ্দিন তার রাজনৈতিক জানাশোনার মাধ্যমে একজন ডাক্তারের ব্যবস্থা করে ফেলেছে। সারা রাত রহমতুল্লাহর কাছে থেকেই খিজির সময় কাটায়। সকাল হলে সে রাস্তায় বের হয়ে আসে। হোটেলে খেতে গিয়ে পুনরায় একটি মিছিল দেখে এসে সেই মিছিলে অংশগ্রহণ করে। সন্ধ্যার দিকে পুনরায় কারফিউ জারি করে সরকার। তখন লুকিয়ে লুকিয়ে খিজির মহাজনের বস্তিতে আসে জুম্মনের মায়ের সাথে দেখা করতে। ঘরে জুম্মনের মা ছিল না, ছিল জুম্মন। সে খিজিরের লুকিয়ে রেখে যাওয়া প্লায়ার ও স্ক্রুড্রাইভার হাতাচ্ছিল। খিজির কিছু বলে না। কিছুক্ষণ পর সেনাবাহিনীর গাড়ি চলে যাওয়ার শব্দ শুনতে পেয়ে খিজির সেখান থেকে ধীরে ধীরে বের হয়ে পড়ে। শওকত এবং ওসমান দেশের এমন অবস্থা নিয়ে নানা রকম কথা বলছে। এখন কারফিউ নেই। গতরাতে শওকত গিয়েছিল আনোয়ারের বাড়ি। সারা রাত সেখানেই থেকেছে। গ্রাম থেকে আনোয়ারের এক আত্মীয় চিঠিতে জানিয়েছে আনোয়ার নাকি সেখানে তার একজন আত্মীয়কে লাঞ্ছিত করেছে। চিঠিটা পড়ে আনোয়ারের ভাই বেশ রেগে গেছে। এসব আলাপও হচ্ছিল ওসমানের সাথে। হঠাৎ একটা মিছিল দেখতে পেয়ে ওসমান মিছিলে যেতে চায়। এরই মধ্যে খবর শোনা যায় কিছুক্ষণের মধ্যেই কারফিউ চালু হবে। তখন সকলেই ছোটাছুটি শুরু করে। শওকত বলে এই অল্প সময়ে সে বাসায় যেতে পারবে না। সে আজ রাতটা ওসমানের সাথেই থাকবে। ওসমান শওকতকে ঘরে নিয়ে আসে। শওকত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা সাহেবের শহীদ হওয়ার খবর দেয় ওসমানকে। মিছিলে এই জোহাকে নিয়েও স্লোগান দেওয়া হচ্ছে। এরকম বিষয় নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলার পর শওকত ঘুমিয়ে পড়ে। ওসমান যায় ছাদে। তার মধ্যে আবার অসংলগ্নতা দেখা যায়। নিচে পাক সেনাবাহিনীর থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। ওসমান ছাদ থেকে লাফ দিয়ে সেনাবাহিনীর লোকের মাথার ওপর পড়তে চায়। পেছন থেকে রঞ্জু এসে যদি ওসমানের পিঠে হাত না রাখত তাহলে হয়তো সে সত্যি সত্যি লাফ দিয়ে সেনাবাহিনীর ঘাড়ের ওপরই পড়ত।
ওসমান রঞ্জুকে দেখতে পেয়ে তাকে সাথে নিয়ে লাফ দিতে চায়। তখন রঞ্জু খেয়াল করে ওসমানের চোখগুলো কেমন লাল হয়ে আছে। রঞ্জু ভয় পায়। সে চলে যেতে চাইলে পেছন থেকে ওসমান তাকে ডেকে বুকে জড়িয়ে ধরে মুখে ও ঠোঁটে চুমু খায়। তখনও রঞ্জুর ভয় না কমলে ওসমান রেগে যায়। সে রঞ্জুর চুল ধরে গালের মধ্যে ঠাস ঠাস করে চড় লাগাতে শুরু করে। এই শব্দে শওকতের ঘুম ভেঙে যায়। সে তখন বিছানা থেকে উঠে জোরে ঝাঁকি দিয়ে ওসমানকে সরিয়ে দেয়। রঞ্জু কাঁদতে কাঁদতে চলে যায়। তখন শওকত খেয়াল করে যে ওসমান কিছুটা অসংলগ্ন হয়ে পড়েছে। শওকত ওসমানকে ঘুমাতে বলে। কিছুক্ষণ পর খিজির চলে আসে। শওকতের উপস্থিতি ওসমানের অসহ্য মনে হয়। একটু ফাঁক পেয়ে শওকত খিজিরকে ওসমানের অসংলগ্নতার কথা বলে। খিজির বলে, এসব কিছু নয়, পুরুষ মানুষ, কয়েকদিন ভালো করে বের হতে পারছে না, তাই মাথাটা একটু জং ধরে গেছে, একটু বের হলেই ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর নিচ থেকে মিছিলের শব্দ শোনা যায়। মিছিল শুনে খিজির ওসমান রক্তের মধ্যে শিহরণ অনুভব করে। খিজির বেরিয়ে যায় কারফু ভেঙে মিছিলে যোগ দিতে। ওসমানও যেতে চায়, কিন্তু পেছন থেকে শওকত তাকে বাধা দেয়। কিছুক্ষণ পর নিচে থেকে গোলাগুলির শব্দ শোনা গেলে ওসমান পাগলের মতো আচরণ করতে থাকে। সে লাফাতে লাফাতে ছাদে যায়, আবার লাফাতে লাফাতে ঘরে আসে। বেশ কিছুক্ষণ এমন আচরণ করতে থাকে। নিচ থেকে মকবুল হোসেন এবং রঞ্জু চলে আসে। ওসমান রঞ্জুর আঘাতে নিচে পড়ে গেলে তারা সকলেই ধরে ওসমানকে বিছানায় শুয়ে দেয়। তারপর সবাই চলে গেলে শওকত ওসমানের পা টিপে দিতে থাকে। এসব কিছুই ওসমান বুঝতে পারে, কিন্তু এখন কিছু করার মতো শক্তি সে পায় না। গ্রামের দৃশ্য। খয়বার গাজীকে নিয়ে বৈরাগীর ভিটার বটতলায় বিচার বসেছে। আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ এসেছে এই গণ আদালত দেখার জন্য। আলী বক্স এক এক করে খয়বার গাজীর অপরাধগুলো পড়ে শোনাচ্ছে। খয়বার গাজী একটা বেঞ্চে বসে আছে মাথা নিচু করে, তার পাশে জালাল মাস্টার, এদের পেছনের নাদু পরামানিক। আলী বক্স বলে, কিছুদিন পূর্বে দরিদ্র চাষি শুকরা মণ্ডল ওরফে পচার বাপ সহ খয়বার গাজী এ পর্যন্ত 9 জনকে খুন করেছে। এসব খুনের দায়ে এই গণ আদালত খয়বার গাজীর মৃত্যুদণ্ড দিচ্ছে। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। খয়বার গাজীর পাশাপাশি আফসার গাজীর বিচারও সম্পন্ন হয়। আফসার গাজীর সমস্ত জমিজমা গরিব কৃষকদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। খয়বার গাজীকে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই কথা সেখানে উপস্থিত মানুষেরা আলোচনা করতে থাকে। চেংটু বলে, কুড়াল দিয়ে একটা কোপ দিয়ে খয়বার গাজীর ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেওয়া উচিত। কেউ বলে ফাঁসি দিয়ে এই বট গাছের ডালের সাথে ঝুলিয়ে দিতে হবে। এরকম নানা রকম কথা চলতে থাকে। তখন খয়বার গাজী আদালতের কাছে একটি আবদার রাখে। আগামীকাল শুক্রবার তার শেষ ইচ্ছে হচ্ছে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করা। তার এই ইচ্ছেটা পূরণ করে তারা যেন তার মৃত্যুদণ্ড কার্যকর করে। কিন্তু সভায় খয়বার গাজীর এই ইচ্ছায় কেউ সম্মতি দেয় না, শুধুমাত্র জালাল মাস্টার, নাদু পরামানিক এবং আনোয়ার ছাড়া। এই বিষয়েও অনেক কথাবার্তা হতে থাকে। এমন সময় একটা ছোট মিছিল আসে আইয়ুব বিরোধী স্লোগান দিতে দিতে। মিছিল এসে বৈরাগীর ভিটায় থেমে যায়। আগামীকাল চন্দনদর বাজারে তাদের সভা হবে। সেই সভায় সকল মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য তারা এসেছে। এখানে গণ আদালত দেখে মিছিলের একজন বক্তব্য দেওয়া শুরু করে। বক্তব্য শেষ হলে মিছিল চলে গেলে দেখা যায় এই সভার একটা ছোট দল খয়বার গাজীর বাড়ির দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর খয়বার গাজীর বাড়ি থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। সেই দলটি খয়বার গাজীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তখন চেংটু সহ আরও কয়েকজন খয়বার গাজীকে টেনে হিঁচড়ে তার বাড়িতে নিয়ে যেতে থাকে। তারা হোসেন আলী ফকিরের মতো খয়বার গাজীকেও আগুনে পুড়িয়ে মারবে, যদিও আদালতের সিদ্ধান্তের বাইরে যাওয়ার মত ছিল না আলী বক্সের। খয়বার গাজীর বাড়িতে গেলে দেখা যায় আগুনে তার বৈঠকখানা পুরোটা প্রায় পুড়ে ছাই হয়ে গেছে। তখন জালাল মাস্টার বলে, এই আগুন না নিভানো হলে ধীরে ধীরে পুরো গ্রামে আগুন ছড়িয়ে পড়বে। তখন সকলেই পানি এনে সে আগুন নিভাতে চেষ্টা করে। আনোয়ারের বাড়িতে লোকজন তেমন কেউ নেই। গতকাল তার বড় চাচা সপরিবারে পদুম শহর চলে গেছে।
সেখান থেকে বগুড়া যাবে, তাই এখানকার সকলেই এই বাড়িতে আশ্রয় নেয়। রাতে ঘুমাবার জন্য আনোয়ারদের মাঝের ঘরটি দেওয়া হয় খয়বার গাজীকে। খয়বার গাজী বেশ কিছুক্ষণ আনোয়ারের সাথে কথাবার্তা বলে নামাজে দাঁড়ায়। আজ সারা রাত সে নামাজ পড়বে। খয়বার গাজীর ঘরের পাশে চেংটু, করমালী সহ আরও অনেকেই অবস্থান করছে। কিছুক্ষণ পর একটা ছেলে এসে আলীবক্সকে খবর দেয়, ছাইহাটার খবর ভালো নয়। সেখানে আলীবক্সের দলের সাথে একটি ঝামেলা হয়েছে। এখন আলীবক্স সেখানে না গেলে ঝামেলা আরও বাড়বে। তাই আলীবক্স আনোয়ার এবং চেংটুকে দায়িত্ব দিয়ে ছাইহাটা চলে যায়। আগামীকাল সকালের দিকে সে ফিরে আসবে। বেশ কিছুক্ষণ পর খবর আসে যে সেখানে ঝামেলাটা বেশ গুরুতর। আলীবক্সে আসতে আসতে দুপুর হবে। আনোয়ার এবং চেংটু যেন এই দিকটা সামলে নেয়। 8টা সাড়ে 8টার দিকে আইয়ুব বিরোধী স্লোগান দিতে দিতে একটা মিছিল আসে এদিকে। মিছিল এসে আনোয়ারের বাড়িতে হাজির হয়। তারা আগামীকালের সভায় যাওয়ার জন্য সকলকে বলে। এসব গ্রাম্য আদালত থেকে যে তাদের সভা বেশ গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে থাকে। এখন বাঙালিদের এক হয়ে থাকার সময়। নিজেদের মধ্যে কোন্দল করে সময় নষ্ট করার মতো সময় এটা নয়। এসব বোঝাতে থাকলে আনোয়ার চেংটু রেগে যায় তাদের ওপর। একটু ধাক্কাধাক্কি হয় তাদের মধ্যে। তারপর খয়বার গাজীর পাহারায় নিযুক্ত থাকা সকলের মনোযোগ চলে যায় সেই ঝামেলার দিকে। চেংটু এবং করমালী হাতে কুড়াল এবং দা নিয়ে মিছিলের লোকদের তাড়া করলে সকলেই চলে যায়। তারপর খয়বার গাজীর কথা মনে পড়ে তাদের। তারা ঘরে গিয়ে দেখে খয়বার গাজী নেই। কোথায় গেল সে? চারদিকে খুঁজতে থাকে। না, কোথাও আর তাকে পাওয়া যায় না। খয়বার গাজী সুযোগ বুঝে পালিয়ে গেছে। নবম ভাগ, মূল বইয়ের 41 নং থেকে 45 নং পরিচ্ছেদ। খিজির যখন কারফু ভেঙে স্লোগান দিতে দিতে রাস্তায় নামে তখন কয়েকজন মাত্র লোক ছিল খিজিরের সাথে। দেখতে দেখতে আরও মানুষ এসে তাদের মিছিলে যোগ দেয়। সামনের বড় রাস্তায় গেলে বড় একটি মিছিলের সাথে তারা যোগ দেয়। সবার মুখে একই স্লোগান, মানি না, মানি না। হঠাৎ মিলিটারির গাড়ি থেকে গুলি হতে থাকে। গুলিতে মিছিলের সামনের কয়েকজন রাস্তায় পড়ে মা গো বাবা গো বলে কাঁদতে থাকে। মিছিলের কোনো পরিবর্তন হয় না। স্লোগান হতে থাকে। কিছুক্ষণ পর আবার গুলি চলতে থাকে। দুটো গুলি এসে খিজিরের পেটের উপর এবং বুকের বাম পাশটা ফুটো করে বেরিয়ে যায়। খিজির রাস্তার পাশে ড্রেনের ধারে পড়ে যায়। নানা রকম দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। ধীরে ধীরে তার দেহ নিস্তেজ হয়ে যায়। খিজির বুঝতে পারে সে মারা যাচ্ছে। এক সময় সে নিথর হয়ে পড়ে থাকে। খিজিরের মৃত্যুর দৃশ্য ভিক্টোরিয়া পার্কের ভিতর লুকিয়ে জুম্মন দেখেছে। জুম্মনও মিছিলে এসেছিল। যখন মিলিটারিরা গুলি ছুড়ে তখন জুম্মন এখানটায় নিজেকে লুকিয়েছিল। ভোর হবার কিছুক্ষণ পূর্বে মিলিটারির গাড়ি এসে সকল লাশ উঠিয়ে নিয়ে যায়। একদম শেষে খিজিরের লাশটি গাড়িতে ওঠায়। জুম্মন কিছু করার আগেই গাড়ি অনেক দূর চলে যায়। 3 দিন হয়ে গিয়েছে। খিজিরের মৃত্যুর কথা বলে রহমতুল্লাহ কাঁদতে থাকে। তার সকল কথা স্পষ্ট বোঝা যায় না। এখন কিছুটা সুস্থ হলেও তার ডান দিক পুরোটা অচল। তার মৃত পুত্র আওলাদের প্রসঙ্গ তুলেও সে কাঁদতে থাকে। ওসমান বসে আছে রহমতুল্লাহর পাশেই। সিতারাও আছে। সে সবসময় বাবার সেবা যত্নে নিজেকে নিয়োজিত রেখেছে। কিছুক্ষণ পর আলাউদ্দিন আসে। কথায় কথায় ওসমান গতকালের দেখা শহরের পরিস্থিতি বর্ণনা করতে থাকে তাদের সামনে। ওসমান অসংলগ্নভাবে কথা বলতে থাকে। মানুষজন যখন মিছিল করতে করতে চতুর্দিকে আগুন ধরিয়ে দিচ্ছিল তখন মিলিটারি আগুন নিভানোর জন্য বুড়িগঙ্গা নদীকে টেনে নিয়ে এসেছিল। কিন্তু আগুন বুড়িগঙ্গা নদীর পানিতে না নিভে গিয়ে আরও ভালোভাবে জ্বলতে লাগলো। ওসমান এসব কথা বলতে থাকে। এসব কথা শুনে সিতারা কিছুটা হাসলেও আলাউদ্দিন ওসমানকে পাগল, মাথার স্ক্রু ঢিলা, তার বাইরে বের না হয়ে ঘরে গিয়ে ঘুমানো উচিত বলে চলে যায়। কিছুক্ষণ পর জুম্মনের মা রহমতুল্লাহর মাথায় পানি দিতে আসলে ওসমান কথা বলতে বলতে মাথা ঘুরিয়ে পড়ে যায়। রাতে ওসমানের ঘুম ভাঙে।
কারেন্ট নেই। ওসমান সিঁড়ি দিয়ে নেমে রঞ্জুদের ঘরে আসে। ওসমানের মনে হয় খিজির বোধহয় যাওয়ার সময় শহর থেকে সমস্ত আলো সাথে করে নিয়ে গেছে। মকবুল হোসেন ওসমানকে ঘরে বসতে বলে। সে ওসমানকে খবর দেয়, আজ শেখ মুজিবুর রহমানকে ছেড়ে দিয়েছে পাকিস্তানরা। রঞ্জু বলে সে আজ শেখ মুজিবকে দেখেছে। আগামীকাল শেখ মুজিব জনসভা করবে রেসকোর্স ময়দানে। তখন পুনরায় ওসমান অসংলগ্ন কথা বলতে শুরু করে। মকবুল হোসেন তাকে থামাবার চেষ্টা করে না, যদি পূর্বের মতো আবার লাফালাফি শুরু করে দেয় এই ভয়ে। পরদিন ওসমান রেসকোর্স ময়দানে আসে শেখ মুজিবের সমাবেশে। ওসমান ভেবেছিল সমাবেশে মানুষ পাকিস্তানিদের ওপর খেপে গিয়ে আগুন ধরিয়ে দেবে। সে আগুন নিভানোর জন্য মিলিটারিরা বুড়িগঙ্গা নদীকে টেনে নিয়ে আসবে, সেটা দেখতে বেশ ভালো লাগবে ওসমানের। কিন্তু না, কোথাও আগুন না দেখতে পেয়ে ওসমান ফিরে যেতে থাকে। বাসার কাছে এসে ওসমান দেখে আলাউদ্দিন বাসার সামনে ছোট্ট একটা সমাবেশে বক্তৃতা দিচ্ছে। বক্তৃতা শেষ করলে ওসমানও কয়েকটা কথা বলার চেষ্টা করে, কিন্তু আলাউদ্দিন পুনরায় তাকে পাগল, তার ঘুমানো উচিত, সে কেন এমন অবস্থায় বাইরে বের হয়েছে এমনটা বলতে থাকে। কিছুক্ষণ পর রেডিওতে শেখ মুজিবের কণ্ঠ শোনা যায়। তিনি সকলকে দেশের সম্পদ রক্ষা করে শৃঙ্খলা ও শান্তি রক্ষার কথা বলছেন। গ্রামের দৃশ্য। আনোয়ার বাড়িতে বসে আছে। বৈরাগীর ভিটায় সমাবেশ হচ্ছে। সমাবেশে বক্তব্য দিচ্ছে আনোয়ারের মেঝো মামা। বক্তব্য শুনতে বেশ লাগছে তার। মেঝো মামা এখানে এসেছে সেটা আনোয়ার জানতো না। নবেজউদ্দিন কিছুক্ষণ আগে এসে এই খবর দিয়েছে। মেঝো মামা এখন বগুড়ার আওয়ামী নেতা। আজ দুপুরে চন্দনদহ বাজারে তার সমাবেশ ছিল। সমাবেশ শেষে জালাল মাস্টার এক প্রকার জোর করেই তাকে নিয়ে এসেছে। মেঝো মামার সাথে আছে আফসার গাজী। এসব মিটিংয়ে যত খরচ, ছেলেদের খাওয়া দাওয়া, তার পুরোটা যোগান দিচ্ছে আফসার গাজী। কিছুক্ষণ পর আনোয়ার ঘরে চলে যায়। শুয়ে শুয়ে মেঝো মামার, তার নাম ইয়াসিন, ডাকনাম বুলু, তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে মন্টু অর্থাৎ বড় চাচার ছেলের শব্দ শুনে। বড় চাচা চলে এসেছে। চাচি এলাকার অবস্থা দেখে আসবে। কিছুক্ষণ পর আনোয়ার বাইরে আসে। বাইরে বড় চাচা এবং জালাল মাস্টার বসে আছে। বড় চাচা আনোয়ারকে খয়বার গাজীর সাথে এমন ব্যবহারের কথা জিজ্ঞেস করে। এই বিষয়ে অনেক কথাবার্তা হয়। এখন দেশের যে অবস্থা, তাতে নিজেদের মধ্যে কোন্দল করলে যে পাকিস্তানিদের লাভ হবে সেই কথা বড় চাচা আনোয়ারকে বলে। তাছাড়া আত্মীয়তার কথাও মনে করিয়ে দেয় বড় চাচা। খয়বার গাজী তাদের এক প্রকার আত্মীয় হয়। তাছাড়া সেই এই গ্রামের মুরব্বী, আনোয়ারের বাবার খেলার সাথী। এসব কথা চলতে থাকে আনোয়ার এবং তার বড় চাচার মধ্যে। আনোয়ার জানতে পারে খয়বার গাজী এখান থেকে পালিয়ে বগুড়া চলে গিয়েছে। সেখান থেকে আনোয়ারের মেঝো মামাকে সব কিছু বলে। এই ঘটনায় আনোয়ার জড়িত শুনে মেঝো মামা কিছুটা রাগও করে আনোয়ারের ওপর। তবে জালাল মাস্টার বলে আনোয়ারের কোনো দোষ নেই। আনোয়ারের সহযোগিতার কারণেই খয়বার গাজী পালাতে পেরেছে। আনোয়ার না থাকলে খয়বার গাজীকে ওরা মেরেই ফেলতো। যদিও আনোয়ার জালাল মাস্টারের এই কথা সমর্থন করে না। আনোয়ারের নামে একটি চিঠি এসেছে শহর থেকে। আনোয়ার খুলে দেখে ওসমানের চিঠি। ওসমান অসংলগ্ন কথা লিখেছে অনেক। আনোয়ার চিঠিটা পড়ে বেশ অবাক হয়। আনোয়ার বুঝতে পারে ওসমান অসুস্থ। এখন ঢাকা গিয়ে ওসমানের একটু দেখাশোনা করা দরকার। ঢাকায় কেউ নেই যে ওসমানকে একটু দেখে। চিঠিটা পড়ে আনোয়ার মন্টুর পাশে গিয়ে শুয়ে পড়ে। সকালে মহিলাদের কান্নার শব্দে আনোয়ারের ঘুম ভাঙে। বিছানা থেকে উঠে বাইরে গেলে বেশ কয়েকজন বয়স্ক মহিলাকে দেখা যায়। তাদের মধ্যে একজন হচ্ছে চেংটুর মা। আজ ভোরে এই এলাকার প্রবেশ মুখে বুড়ো গাবগাছের পাশের জমিতে চেংটুর লাশ পাওয়া গিয়েছে। চেংটুর মৃত্যুর খবর শুনে আনোয়ার খুব কষ্ট পায়। এখন পুলিশ এসে তার লাশ না ধরা পর্যন্ত এই লাশ গ্রামের কেউ কিছু করতে পারবে না। বাড়ির একপাশে একদল ছেলেপুলে দেখতে পায় আনোয়ার। তারা চেংটুর লাশ নিয়ে মিছিল করতে চায়, কিন্তু বড় চাচা জালাল মাস্টার, চেংটুর পিতা, তা চায় না। তারা চায় শীঘ্রই লাশটাকে কবর দিতে। 4 দিন পর আনোয়ার আরেকটি চিঠি পায়। এইটি লিখেছে শওকত। ওসমানের বিষয় লিখেছে। ওসমান যে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে সে কথাই লিখেছে সে। এখন আনোয়ারের শহরে যাওয়া খুব দরকার।
আনোয়ার আজ সকালে ৯টার বাসে ঢাকা চলে যাবে। নাস্তা করে বাড়ি থেকে বের হয়ে গাবগাছ তলায় আসতেই নাদু পরামানিককে দেখতে পায় ওসমান। বৃদ্ধ বয়সে ছেলের শোক বড় কষ্টকর। আনোয়ার চলে যাচ্ছে বলে নাদু পরামানিক এসেছে তাকে এগিয়ে দিতে। বাজারে গিয়ে বাসে ওঠার আগেই নাদু পরামানিক আনোয়ারকে একটা ছোট পুঁটলি দেয়। নাদুর স্ত্রী তার জন্য কয়েকটা পিঠা বানিয়েছে। এই পিঠা চিংটুর খুব প্রিয় ছিল। চোখে জল চলে আসে আনোয়ারের। কিছুক্ষণ পর আনোয়ার বাসে ওঠে। বাস ধীরে ধীরে সেই জায়গা ছেড়ে চলে আসে। অন্ধকার ঘরে শুয়ে আছে জুম্মনের মা। বেশ অসুস্থ সে। আজ কয়েকদিন হলো তার পেটের সন্তান সময় হবার আগেই পড়ে গেছে। সে মনে করে হয়তো জুম্মনের বাবাই এই কাজ করেছে। কাকে দিয়ে হয়তো ঘরের পাশে তাবিজ পুঁতে রেখেছিল। কিন্তু এখনো সুস্থ হচ্ছে না কেন সে? কত কাজ পড়ে আছে তার। সে তার বিছানার পাশে খিজিরের প্লায়ার স্ক্রুড্রাইভার দেখতে পায়। কিছুক্ষণ পর জুম্মন ঘরে আসে। সে তার মায়ের অসুখের খবর শুনে দেখতে এসেছে। জুম্মন খবর দেয় তার বাবা কামরুদ্দিন আবার বিয়ে করেছে। বিয়ে করে সে ধানমন্ডি থাকবে। খবরটা শুনে কিছুটা খারাপ লাগে জুম্মনের মায়ের। কামরুদ্দিন বলেছিল যদি পেট থেকে খিজিরের চিহ্ন ফেলে দিতে পারে তাহলে তাকে পুনরায় বিয়ে করে ঘরে তুলবে। যদিও ইচ্ছে করে জুম্মনের মা সন্তানটিকে ফেলে দেয়নি, কিন্তু তারপরও আবার কামরুদ্দিন বিয়ে করছে কেন? এখন খিজিরের কথা ভেবে জুম্মনের মা কাঁদতে থাকে। জুম্মনের মা জুম্মনকে বলে জুম্মন যেন তার মায়ের সাথে এখানেই থাকে। জুম্মন বলে সে ওসমানের ঘরে থাকবে। ওসমানের কথা শুনে জুম্মনের মা ভাবে ওই পাগলের সাথে তার ছেলে থাকবে কেন? জুম্মন বলে ওসমানের ঘরে খিজির মাঝে মাঝে আসে। খিজিরের সাথে ওসমান নানা রকম কথাও বলে। মায়ের কাছে এমনটা বলতে বলতে জুম্মন ঘুমিয়ে পড়ে। জুম্মনের মা জুম্মনকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ১০ম ভাগ, মূল বইয়ের ৪৬ নং থেকে ৫০ নং পরিচ্ছেদ। ওসমান শুয়ে আছে। আনোয়ার, শওকত, আলতাফ এবং জুম্মন রয়েছে ওসমানের রুমে। ওসমানের অবস্থা বেশ খারাপ। সে শুধু খিজিরকে কল্পনা করতে থাকে। খিজিরকে ঘিরে অন্য একটি জগৎ তৈরি করেছে ওসমান তার নিজের মধ্যে। ওসমান সে জগতেই রয়েছে। বাস্তব জগতে সে কোনোভাবেই আসতে পারছে না। তবে এখন পর্যন্ত সে এই জগতের সকলকে চিনতে পারছে। আনোয়ার ঢাকা এসেই ওসমানকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ডাক্তার বলেছে তার সিজোফ্রেনিয়া অর্থাৎ প্যারানয়েড সিজোফ্রেনিয়া হয়েছে। কিছু ওষুধ দিয়েছে এবং বলে দিয়েছে তার সঙ্গ প্রয়োজন। কিন্তু আনোয়ার এখন সঙ্গ দেয় কিভাবে? গ্রামে তার কত কাজ। আনোয়ার ওসমানকে তাদের বাসায় নিয়ে গিয়েছিল, কিন্তু ওসমানের মাথায় সমস্যা বলে আনোয়ারের মা আশ্রয় দিতে রাজি হয়নি। তারপর আনোয়ার ওসমানকে তার ঘরেই নিয়ে এসেছে। যে পর্যন্ত ওসমান সুস্থ না হয় সে পর্যন্ত আনোয়ার নিজেই তাকে দেখাশোনা করবে, সঙ্গ দেবে। অবশ্য শওকত হাসপাতালে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু আনোয়ার সম্মত হয়নি। হাসপাতালে পাঠালে ওসমানের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। কিছুক্ষণ পর শওকত এবং জুম্মন চলে যায়। আলতাফও চলে যেতে চায়। তখন শওকত আলতাফকে নাস্তা করাতে নিচে নিয়ে যায়। রেস্টুরেন্ট থেকে দুজনে খেয়ে আলতাফ চলে গেলে আনোয়ার ওসমানের জন্য খাবার নিয়ে আসে। সিঁড়ি থেকে আনোয়ার ওসমানের চেঁচামেচি শুনতে পায়। রুমে গিয়ে দেখে রঞ্জু কিছুটা ভয় পেয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। মেঝেতে ভাত ছিটানো। ওসমান উলঙ্গ হয়ে দাঁড়িয়ে খিজিরের সাথে কথা বলছে। রঞ্জু বলে রঞ্জু ভাত নিয়ে এসেছিল ওসমানের জন্য। খিজির ও ওসমান ভাত খাবে, কিন্তু খিজির ভাত খেতে চায় না এবং ওসমানকেও খেতে দেয় না। খিজির রঞ্জুকে মারতে চায়। তখন ওসমান খিজিরের হাত থেকে রঞ্জুকে বাঁচানোর জন্য বিছানা থেকে লাফ দিয়ে রঞ্জুকে জড়িয়ে ধরে। তখন বিছানা থেকে লাফ দেওয়ার সময় তার লুঙ্গি খুলে গিয়েছিল। আনোয়ার ওসমানকে শান্ত করে বিছানায় বসিয়ে দেয়। রাতে ওসমানের সাথে আনোয়ারকে থাকতে হয়। এই ছোট্ট বিছানায় দুজনের জায়গা হতে চায় না। সারা রাত আনোয়ার না ঘুমিয়ে ওসমানকে দেখাশোনা করেছে। সকাল হলে খুব ঘুম পায় আনোয়ারের। সে ওসমানকে ঘরে রেখে বাড়ি থেকে তালা লাগিয়ে ওয়ারি নিজের বাসায় চলে আসে। বাসার কাছে এসে দেখে করম আলী বসে আছে। গত রাতে করম আলী ঢাকা এসেছে। রাতে স্টেশনে ছিল। করম আলী গ্রামের খবর বলে। জালাল মাস্টার এখন বক্তব্য দিয়ে বেড়ায়।
আফসার গাজী থানা পর্যায়ের নেতা হয়ে গিয়েছে। বৈরাগীর ভিটার বটতলায় প্রতি সপ্তাহে সমাবেশ হয়। সেখানে আফসার গাজী বক্তব্য দেয়। গণ আদালতের যারা খয়বার গাজী হোসেন আলীকে বিচার করেছে তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখায়। আলী বক্স করম আলীর বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। আলী বক্স এখন জেলে, করম আলী পালিয়ে বেড়াচ্ছে। করম আলী এখন এসেছে আনোয়ারকে গ্রামে নিয়ে যেতে। সব শুনে আনোয়ার বলে, হ্যাঁ, সে করম আলীর সাথে গ্রামে যাবে, তবে এখানে গুছিয়ে নিতে আনোয়ারের বেশ কিছুদিন সময় লাগবে। এই সময়ের মধ্যে করম আলীকে একটি কাজের ব্যবস্থা করে দেওয়ার কথাও চিন্তা করে আনোয়ার। করম আলী কাজ করবে এবং রাতে ওসমানের সাথে থাকবে। আনোয়ার ওসমানের ঘরে যাওয়ার সময় সিঁড়ির গোড়ায় মানুষের জটলা দেখতে পায়। আলাউদ্দিন খুবই রেগে আছে ওসমানের ওপর। রহমতুল্লাহ অসুস্থ থাকায় তার মেয়ে সিতারার সাথে আলাউদ্দিনের বিয়ে দিয়েছে। এখন আলাউদ্দিন এই বাড়ির মালিক হয়েছে। বাড়ির মালিক হয়েই বাড়ি ভাড়া বাড়াচ্ছে। মকবুল হোসেন তাই এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। দীর্ঘদিন এই মহল্লায় থেকেছে, অনেক পরিচিত মানুষ হয়েছে তার। তাই সকলের বাসায় গিয়ে বিদায় নিয়ে আসছে এবং নতুন ঠিকানা দিয়ে আসছে। ওসমানের থেকেও বিদায় নিতে এসেছিল, সাথে রঞ্জুও এসেছিল। তখন করম আলী গিয়েছিল ওসমানের জন্য নাস্তা আনতে। ওসমান ভালো মানুষের মতোই কথা শুনছিল মকবুল হোসেনের। রঞ্জু ছাদে গিয়ে চারপাশটা দেখে নিচ্ছিল। হঠাৎ কি হলো, ওসমান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ছাদে যেতে লাগলো। সে দেখতে লাগলো খিজির রঞ্জুকে মেরে ফেলতে চাইছে। তাই ওসমান খিজিরকে বলতে লাগলো, সে থাকতে খিজির কেন কষ্ট করবে। এই বলে ওসমান রঞ্জুকে জাপটে ধরে তার মুখে চুমু খাওয়ার চেষ্টা করতে লাগলো। ওসমান চিৎকার করে বলতে লাগলো, এই শেষবার রঞ্জু, এই শেষবার, ফাইনাল, বিদায়। এতক্ষণে করম আলী চলে এসেছে। সে এবং পারভেজ ওসমানের এমন অবস্থা দেখে তার হাত থেকে রঞ্জুকে ছাড়াতে আসছে। করম আলী ও পারভেজ ছুটে যেতে যেতে ওসমান রঞ্জুর ঠোঁট কামড়ে একটুখানি মাংস ছিঁড়ে নেয় এবং থু করে তাই ছুঁড়ে ফেলে রঞ্জুর মাথায়। তারপর রঞ্জুকে পাঁজা কোল করে তুলে তাকে রেলিং ডিঙিয়ে নিচে ফেলে দেওয়ার উদ্যোগ নেয়। সেখানটায় রেলিং একটু উঁচু হওয়ায় যে পাশে রেলিং একটু নিচু সেদিকে টেনে নিয়ে যাচ্ছিল ওসমান। এতে রঞ্জু মাথায় আঘাত পায়, তার মাথা ফেটে গিয়ে রক্ত বের হতে থাকে। তারপর চিৎকার শুনে আলাউদ্দিন মিয়া এসে ওসমানের মুখে ও মাথায় ঘুষি দিলে ওসমান চুপ হয়ে মেঝেতে পড়ে যায়। ওসমান মাথায় ও মুখে বেশ ব্যথা পায়। তারপর বিছানায় হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। আলাউদ্দিন রঞ্জুকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে দিয়েছে। কয়েকদিন তাকে ভর্তি থাকতে হবে, তবে তার অবস্থা এখন ভালোই। বিকেল 5টার দিকে মকবুল হোসেন এই বাড়ি ছেড়ে, এই মহল্লা ছেড়ে অন্যত্র চলে যায়। ওসমান ঘুমাতেই থাকে। এই ঘুম থেকে যেন ওসমানের মুক্তি নেই। রাতে আনোয়ার এবং করম আলী ওসমানের ঘুম ভাঙাতে চেষ্টা করে। খাবার খেয়ে ওষুধ খেতে হবে তার, কিন্তু না, ওসমানের ঘুম কিছুতেই ভাঙতে চায় না। করম আলী বলে, এখন ঘুমাচ্ছে ঘুমাক, যখন ঘুম ভাঙবে তখন ওষুধ খাওয়ানো যাবে। আনোয়ার করম আলীর জন্য একটি চাকরি ঠিক করেছে, কিন্তু করম আলী গ্রামে ফিরে যেতে চায়। কালই সে ফিরে যাবে। গ্রাম ছেড়ে, বাড়ি ছেড়ে, বৃদ্ধ বাবাকে ছেড়ে থাকতে তার ভালো লাগছে না। করম আলীর যাওয়ার কথা শুনে আনোয়ার কিছুটা রেগে গেলেও কিছু বলে না। পরদিন সকালে ওসমানের ঘুম ভাঙে। আনোয়ার আসে, করম আলী বেরিয়ে যায়। যাওয়ার সময় আনোয়ারের থেকে 5টি টাকা চেয়ে নেয় বাড়ির জন্য কিছু কেনাকাটার জন্য। করম আলী চলে গেলে ওসমানের মধ্যে আবার অসংলগ্নতা দেখা যায়। ওসমান আনোয়ারকে আজ চিনতে পারছে না। ওসমান মনে করছে কোনো মেজর বা আর্মি অফিসার বোধহয় তাকে পাহারা দিয়ে রেখেছে। ওসমানের এমন অবস্থা দেখে আনোয়ার হতাশ হয়ে পড়ে। ওসমানের সাথে আনোয়ারকেও ছোট এই ঘরটির মধ্যে সারাদিন বন্দি থাকতে হয়। কিছুক্ষণ পর আলতাফও আসে ওসমানকে দেখতে এবং আনোয়ারের সাথে গল্প করতে। ওসমানের অবস্থা এখন ভালোই, কাউকে চিনতে না পারলেও পাগলামও করছে না। দেশের পরিস্থিতি, শেখ মুজিবুর রহমান, মার্শাল ল সহ বিভিন্ন বিষয়ে তারা দুইজন কথাবার্তা বলছে। কথা বলতে বলতে আলতাফ চা খেতে চাইলে আনোয়ার নিচে যায় চা নিয়ে আসার জন্য। আনোয়ার ফিরে এসে দেখে ওসমান ছাদে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। পাশে দাঁড়িয়ে আছে জুম্মন। জুম্মনের হাতে প্লায়ার এবং স্ক্রুড্রাইভার দেখে ওসমানের আবার খিজিরের কথা মনে হয়।
সে তার সামনে খিজিরকে দেখতে পায়। খিজির যেন ঝুলে আছে। খিজিরের এই জিনিসগুলো ওসমান তাকে দিয়ে দিতে চাচ্ছে, কিন্তু খিজির যেন ধরতে পারছে না। তারপর আকাশের দিকে ছুরি দিলে প্লায়ারটার নিচে ড্রেনে পড়ে যায়। আনোয়ার বুঝতে পারে জুম্মনকে দেখে, জুম্মনের হাতে খিজিরের ব্যবহৃত প্রিয় জিনিসগুলো দেখে ওসমানের মাথায় পুনরায় খিজিরের জগৎ চলে এসেছে। আনোয়ার জুম্মনকে ঘর থেকে চলে যেতে বলে। জুম্মন চলে যায়। তারপর আনোয়ার ওসমানকে তার বিছানায় শুইয়ে দেয়। ওসমান শুয়ে শুয়ে বিড়বিড় করে মার্শাল্লাহ, সেনাবাহিনী, কর্নেল, বন্ধ কপাট ইত্যাদি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। একাদশ অধ্যায়। মূল বইয়ের ৫১ নং থেকে ৫৩ নং অর্থাৎ সর্বশেষ পরিচ্ছেদ। ওসমানের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, যদিও এখন একটু ভালো। রাতে অনেকগুলো ভাত খেয়েছে। ভাত খেতে বসে ভাতের লোকমা খিজিরকে খাওয়ানোর জন্য উপড়ে ছুঁড়ে দেয়নি। ভাত খাওয়া শেষ হলে আনোয়ার শান্তভাবে ওসমানকে বাড়ির কথা বলে। বাড়ির কথা শুনে ওসমান আবার ক্ষেপে ওঠে। সে খিজিরের সাথে এখনই বাইরে চলে যেতে চায়, কিন্তু আনোয়ার তাকে এখন যেতে দিতে চায় না। এই নিয়ে আনোয়ার এবং ওসমানের সাথে বেশ ধস্তাধস্তি হয়। ওসমান কিছুতেই বুঝতে চাচ্ছে না যে এখন বাড়ি যাওয়া যাবে না। ওসমান এখনই এখান থেকে বের হবে। খিজির আছে ওসমানের সাথে। ওসমান খিজিরকে ডাকতে ডাকতে দরজা খোলার চেষ্টা করতে থাকে। আনোয়ার ওসমানকে রুখতে পারে না। আনোয়ার ভেবে পায় না ওসমান এত শক্তি পাচ্ছে কোথায়। আনোয়ার তারপর ওসমানকে মেঝেতে শুয়ে দিয়ে দুই গালে ঠাস ঠাস করে চর মারতে থাকে। চর খেয়ে ওসমান কিছুটা শান্ত হয় ঠিকই, কিন্তু পরক্ষণেই থুঁ থুঁ ছুটে থাকে আনোয়ারের মুখে। আনোয়ার তারপর টেবিল থেকে কয়েকটা ঘুমের ওষুধ জোর করে ওসমানকে খাইয়ে দেয়। ওসমান ঘুমিয়ে পড়ে। আনোয়ারও বেশ ক্লান্ত। কিছুক্ষণ পর আনোয়ার ছাদের দরজা এবং বের হওয়ার দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর ঘুমে তলিয়ে যায় আনোয়ার। রাতে ঘুম ভেঙে যায় ওসমানের। ওসমান খিজিরকে দেখতে পায়। খিজির তাকে ডাকছে বাড়ি থেকে। ওসমানকে বাইরে আসতে তাড়া দিচ্ছে খিজির। ওসমান কিছুটা ইতস্তত করলেও পরে দরজার কাছে এসে দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু না, দরজা ফাঁকা করা যাচ্ছে না। ইতোমধ্যেই ওসমানের খুব জোরে প্রস্রাব পেয়েছে। ছাদে যাওয়ার দরজা বন্ধ। ওসমান লুঙ্গি তুলে ঘরে দাঁড়িয়ে লিঙ্গ ঘুরিয়ে ঘুরিয়ে প্রস্রাব করতে থাকে। এতে ওসমানের টেবিলের বই, খাতা, খাবার প্লেটে প্রস্রাব লাগে। এরপর ওসমান তার বিছানায় শুয়ে থাকা আনোয়ারের ওপর প্রস্রাব করতে থাকে। প্রস্রাবে আনোয়ারের পিছন দিক ভিজে যায়, তবু ঘুম ভাঙে না আনোয়ারের। বাইরে থেকে খিজির ওসমানকে ডাকতে থাকে, বের হওয়ার জন্য জোর করতে থাকে, কিন্তু সে বের হবে কিভাবে? খিজির তাকে দরজা ভেঙে বেরিয়ে আসার পরামর্শ দেয়। ওসমান দরজায় জোরে জোরে লাথি দিতে থাকে। এত শব্দ শুনেও আনোয়ারের ঘুম ভাঙে না। শেষমেশ ওসমান দরজায় জোরে একটি লাথি মারলে দরজা ভেঙে যায়। ওসমান সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে ড্রেনে পড়ে যায়। ওসমান যখন দরজায় আঘাত করছিল তখন আনোয়ার কিছুটা শব্দ শুনতে পেলেও চেতন ফিরে আসেনি তার, যার কারণে সে পাশ ফিরে আরেকটু ভালোভাবে শুয়েছে। সে ঘুমিয়ে ঘুমিয়ে সে গ্রামের বিভিন্ন বিষয় স্বপ্নে দেখেছে। রাতের কোনো কিছুই, এমনকি ওসমানের দরজা ভেঙে বেরিয়ে যাওয়া আনোয়ারকে স্পর্শ করতে পারছে না। আনোয়ার গভীর ঘুমে তলিয়ে আছে। ওসমান নিচে পড়ে আছে। ড্রেনের পানিতে তার মাথার চুল ভিজে গেছে। আবর্জনা লেগে আছে তার চুলে। তার সেখান থেকে ওঠার শক্তি নেই, কিন্তু খিজিরের তাড়া খেয়ে শক্তি ফিরে পায় ওসমান। সে উঠে দাঁড়ায়। খিজিরকে অনুসরণ করে ওসমান হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ভিক্টোরিয়া পার্কের কাছে চলে আসে। এখান দিয়ে অনেকগুলো রাস্তা বেরিয়ে গেছে। ওসমান কোন দিকে যাবে? খিজির যেন কোন রাস্তা ধরে চলে গেল, ওসমান খেয়াল করেনি। এখন ওসমান যাবে। সে ভাবে যে কোনো একটা রাস্তা ধরে গেলেই হয়, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তারপর ওসমান দোলাই খালের রাস্তা ধরে আগাতে থাকে। ধীরে ধীরে বংশাল নাজিরা বাজারের কাছে চলে যায় ওসমান। সেখানের বস্তির ঘরে ঘরে হয়তো খিজির রয়েছে। খিজির হয়তো জুম্মনকেও সাথে নিয়ে যেতে চায়। খিজিরের পিছন পিছন ওসমান দৌড়াতে থাকে। খিজিরের মতোই বস্তির প্রতি ঘরে ঘরে একবার করে উকি দিয়ে যায় ওসমান। ওসমান এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়া ছাড়া ওসমানের আর কোনো গতি নেই।
রাস্তার ময়লা আবর্জনায় ওসমানের চেহারার এমন হাল হয়েছে যে তাকে আর ওসমান গনি বলে কেউ চিনবে না।